সাউন্ড পাইছে? ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু দ্য ক্লাস। আমাদের আরেকটা সপ্তাহের নতুন শনিবার, আমরা আরেকটা ক্লাসে, রিভিশন ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। অনেকে আমাকে সাথে কানেক্ট হয়ে গেছেন, সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এক সপ্তাহ হয়ে গেল আমরা লাস্ট ক্লাস করছিলাম। গত সপ্তাহে শনিবারে আমরা ভেক্টরের উপর 9 নাম্বার ক্লাস করে ফেলছি। তো অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার পড়তে পড়তে আমরা অনেকে একটু হাঁপাই গেছিলাম। সবাইকে নিয়ে একসাথে আগানোর জন্য আমরা রিস্টার্ট করেছিলাম লাস্ট উইকের এই শনিবার দিনের ক্লাসটাতে। তো আমার সাথে অলরেডি দ্রুত কানেক্টেড হওয়া স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে, দেখে খুব ভালো লাগতেছে। তো আমরা ছিলাম হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটাতে, এবং এই ভেক্টর চ্যাপ্টারটাতে আমরা টোটাল 9টা ক্লাস সোফার করে আসছি। আজকে হচ্ছে এই যে অনেকে বলছে ভাই আজকে অনেক বৃষ্টি, তো আমি চিন্তা করলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে অনেক, তো আজকে বৃষ্টির অঙ্ক করব। তো নদী, নৌকা, বৃষ্টি এগুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। তো সবাই দ্রুত কানেক্ট হয়ে যান, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ পড়াশোনা শুরু করব। তো আমাদের আজকের দিনের আগে আমরা গত ক্লাসে কি কি পড়ছিলাম এটা একটু দেখে নিই। তার আগে হচ্ছে সেই এই স্ট্র্যাটেজিটার কথা কার কার মনে আছে, বা কেউ কি এমন আছেন যে এই স্ট্র্যাটেজিটা সোফার ফলো করছেন, যে ক্লাস শুরু হওয়ার আগে 15 মিনিট হচ্ছে ক্লাসের টপিক গুলা, লাস্ট ক্লাসের টপিক দেখা, 15 মিনিট হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে হচ্ছে কি পড়ানো হবে সেটা একটু রিড করা, এরকম কেউ কি করছেন কিনা? ভাইয়া আমি আপনার মতো হতে চাই, বলছে হচ্ছে জায়েদ মোহাম্মদ। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ আপনি পারবেন। এভরি ফিজিক্স ক্লাস এই দেখি, আচ্ছা ঠিক আছে, ইয়েস করছি। আমাকে বলছে রিপা, সালাউদ্দিন, ইয়েস বলছে ইফরাত, মারুফা, ট্রাই করতেছি, আরো অনেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। অনেকে বলছে পারছি, করছি, অনেকে বলছে ভাইয়া করতে পারতেছি না, হয়ে হয়ে উঠতে পারতেছে না। তো আমি জানি যে আপনারা হচ্ছে সবাই কম বেশ এই সময়টাতে হচ্ছে খুব প্রেশারের মধ্যে দিয়ে যান, এবং ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজ খোলার পর প্রথম 1 থেকে 2 মাস এই জিনিসটা খুব টাফ, খুব টাফ, খুব টাফ। আপনার এদিকে কোচিং এ অনেকগুলা পড়ানো হচ্ছে, এট এ টাইম আপনাকে কলেজ করতে হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর পর্যন্ত কলেজে চলে যায়, অনেকদিন তো ল্যাবের কারণে বিকাল পর্যন্ত চলে যায়। তো কলেজ থেকে বাসায় এসে মনে হয় ঘুমাই, ওই টাইমে দেখা যায় একটু রেস্ট নিতে না নিতে আবার পড়াশোনা শুরু হয়ে যায়। ওই ক্লাস শেষ হইতে 9টা 10টা। তো আমি পড়বো কখন, আমি বাঁচবো কখন, আমার জীবন কই যাবে? তো হিউজ হিউজ টাফ, অনেক ডিফিকাল্ট। তো ইন্টারের লাইফটাই হচ্ছে ডিফিকাল্ট লাইফ, মাত্র বেশি না 1.5 থেকে 2 বছরের একটা সময়। এই সময়টাতে এই ডিফিকাল্ট জার্নি, সেই ডিফিকাল্ট জার্নিতে যে যত বেশি এফোর্ট দিতে পারবেন সে আসলে তত বেশি উপরে উঠে যাবেন। তো এই টাইমটা আমার আনন্দের জন্য না, এই টাইমটা আমার এনজয় করার জন্য না, এই টাইমটা হচ্ছে আমার এফোর্ট দিয়ে নিজের অবস্থাকে পরিবর্তন করার জন্য। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, ভাইয়া যখন ছিলাম ভাইয়ারও অনেক কষ্ট হয়েছে। এই কষ্টটা আমরা দূর করতে পারবো না, বাট কষ্টটা কিভাবে করা যায় এবং কষ্টটা কি এনজয় করা যায় সেটা হচ্ছে আমরা শিখবো ধীরে ধীরে, আস্তে আস্তে। ঠিক আছে, চলেন আমরা একটু শুরু করি। আমরা লাস্ট ক্লাসে যেই টপিকটা দেখছিলাম, এই টপিকগুলো আপনারা অলরেডি সবাই জেনে গেছেন, যে দুইটা ভেক্টর থাকে পি আর কিউ, তাদের লব্ধি যখন বের করে আর, লব্ধি বের করার এরকম সূত্র ছিল পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। আমরা রিস্টার্ট ক্লাসে এই রিলেটেড 2-3টা প্রবলেম দেখছিলাম। আমরা দেখছিলাম লব্ধিটার যে অ্যাঙ্গেলটা তৈরি হয় থিটা, ওটা যার সাথে হয়, যেমন পি এর সাথে অ্যাঙ্গেলটা হিসাব করছি, সে হচ্ছে নিচে একা থাকে, কিউ সাইন আলফা কিউ কজ আলফা এগুলো হচ্ছে এভাবে বাকিটা বসে। তো এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। সাথে আমরা আরেকটা জিনিস দেখছিলাম, আর ম্যাক্স সর্বোচ্চ মান হয় হচ্ছে পি প্লাস কিউ, এবং এটা কখন, যখন আলফা হচ্ছে 0 ডিগ্রি, এবং আর মিনিমাম সবচেয়ে কম মান হয় হচ্ছে পি আর কিউ এর ডিফারেন্স, এটা হয় যখন হচ্ছে আলফা হচ্ছে 180 ডিগ্রি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর এর মান হয় হচ্ছে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কখন, যখন হচ্ছে আলফা 90 ডিগ্রি। কেন? কারণ আলফা যদি 90 ডিগ্রি হয়, কজ 90 কত? 0। এটা জিনিস মাথায় রাখবেন, কজ 90 ডিগ্রি এই জিনিসটার ভ্যালু কিন্তু 0। আমি অনেক সময় দেখছি, যদিও এই কজ 0 ডিগ্রির মান কত, কজ 90 ডিগ্রির মান কত, এই মানগুলো আমাদের 9-10 থেকেই পারা উচিত, কিন্তু ইন্টারে উঠার পরও অনেকে দেখা যায় ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশনে পড়তেছে। আমি গতকালকে অ্যাডমিশনের ক্লাস নিছি, তো আমি তখন দেখলাম যে স্টুডেন্ট গুলা খুবই ব্রাইট, তারা হচ্ছে আহ খুবই ভালো করে হচ্ছে প্রবলেম সলভ করতে পারতেছে, কিন্তু কজ 90 ডিগ্রির মান কত এটা ক্যালকুলেট ছাড়া সে বেরই করতে পারতেছে না। আমি তখন তারে অঙ্ক করা থামাই দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি যে এই যে এটা করতেছো, তুমি বুয়েট চুয়েট কুয়েট রুয়েট এই হাতে গোনা কয়েকটা ভার্সিটি বাদে যেই জায়গায় অ্যাডমিশন দিতে যাও না কেন, অ্যাডমিশন টেস্টে তোমাকে তো ক্যালকুলেটর নিতে দিবে না।
তখন কি তুমি cos 90 ডিগ্রির মান 0 নাকি 1 এটা চিন্তা করতে করতে সময় কাটায় দিবা? তোমার কি সেই সময়টুকু হাতে থাকবে? তো বলে ভাই আসলে তো এটা সারা জীবন ক্যালকুলেট করে করে অভ্যস্ত হয়ে গেছি, এটা ক্যালকুলেট ছাড়া মানে মাথায় যে করব ওই চিন্তাই আসে না। সো এই চিন্তাটা যদি আপনি প্রথম থেকে না ভাঙেন, আপনার পরীক্ষার লাস্ট মুহূর্তে যে আপনি ধরা খাবেন। সো cos 90 এর মান কত, sin 90 এর মান কত, tan 45 মান কত, এই মানগুলো আপনাকে মুখস্থ থাকা লাগবে। এই মানগুলোর জন্য আপনি ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্ট হবেন না। এটা ভাইয়ার অনুরোধ, প্লিজ এই জিনিসগুলো আপনি একটু মাথায় নিয়েন কষ্ট করে। আচ্ছা, তো আমরা এই যে অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে যে ভাইয়া এই অ্যাঙ্গেল গুলা আলফা, কোন বইয়ে আলফা ধরছে, কোন বইয়ে থিটা ধরছে। এটা আপনি জাস্ট এইটুকু মাথায় রাখেন, আলফা থিটা ভাইয়া শাহজাহান তপন স্যারের বইটা ফলো করে বলছি, এটা সব থেকে বেশি প্রচলিত। আপনি এক এক বইতে এক একটা নোটেশন পেতে পারেন। আলফা বলতে আমরা অলওয়েজ বুঝি পি আর কিউ এর অন্তর্গত কোণ, আর থিটা বলতে লব্ধিটা পি এর সাথে কত কোণ উৎপন্ন করছে। এখন এটাকে কেউ থিটা বলতে পারে, কেউ এটাকে বিটা বলতে পারে, কেউ এটাকে আলু বলতে পারে, কেউ পটল বলতে পারে, যে যেই ভাষায় বলুক না কেন, আপনি আপনি কোন জিনিসটা ইউজ করতেছেন, আপনি আলফা বলতে কি বুঝতেছেন, থিটা বলতে কি বুঝতেছেন, এইটুকু জাস্ট মাথায় রাখেন। ওইটা দিয়ে আপনি ম্যাথ করতে পারেন কিনা সেটার দিকে ফোকাস করেন। যদি পারেন আলহামদুলিল্লাহ, কোন বইয়ে কি বলছে না বলছে এত কিছু দেখার কোনো দরকার নাই। তাহলে আমরা এই ব্যাপারগুলো পারি। তারপর আমরা আরেকটা জিনিস গত ক্লাসে দেখছিলাম, সেটা হচ্ছে উপাংশ সিস্টেম। এইটা জাস্ট 2 মিনিটে ভাই একটু রিভিউ করে আমরা আজকের ক্লাসে চলে যাব। তো উপাংশ সিস্টেমে আমরা কি বলছিলাম, লাইক একটা বস্তুর উপর একাধিক ভেক্টর থাকলে তার লব্ধি কিভাবে বের করতে হয়, এটার জন্য ভাই আলাদা ক্যালকুলেটর কিভাবে সলভ করা যায় সেটারও একটা ভিডিও বানাইছি। ভিডিওটা বানায় আপনাদের আমি প্রমিস করছিলাম আপনাদেরকে যে আমি এই প্রবলেম গুলো কিভাবে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে 40 সেকেন্ডে সলভ করা, যেটা আপনাদেরকে টিপসটা ভিডিও আকারে বানায় আপনাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি ভাইয়া শিখবো জিতবো শেয়ার করছি, আপনাদের এইচএসসি 26 এর যে প্রাইভেট গ্রুপ সেখানেও আমি শেয়ার করছি। আমি জানি না আপনারা সবাই দেখছেন কিনা, লাইভ ক্লাসে অনেকে আছেন বা রেকর্ডেও পরে এই ক্লাসটা অনেকে শুনবেন। তো আপনাদেরকে জিজ্ঞেস করতেছি কে কে এই ভিডিওটা মানে এইটা ক্যালকুলেটর সাহায্যে করা যায় ভাইয়া ভিডিও করছিলাম, এইটা কে কে দেখছেন একটু ভাইয়াকে কমেন্ট করে জানান। আমার কমেন্ট আসতে 10 সেকেন্ড লাগবে। দেখছি, আচ্ছা চলে আসছে কমেন্ট। দেখছি। আচ্ছা অনেকে দেখে নাই, যে তাহসিনা দেখে নাই, নাই আচ্ছা অনেকেই তো দেখে নাই, অল্প কয়েকজন দেখছে, ম্যাক্সিমাম দেখে নাই। তো আপনারা একটা কাজ করবেন, আপনাদেরকে যারা যারা দেখেন নাই, ফিজিক্স ক্যালকুলেটর হ্যাক্স এইটা লিখে সার্চ দিবেন। এইটা লিখে আমাদের শিখবো জিতবোতে অথবা আপনাদের প্রাইভেট গ্রুপটাতে সার্চ দিবেন। শিখবো জিতবোতেও দিতে পারেন, অথবা এইচএসসি 26 Q1 যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে আপনি হচ্ছে সার্চ দিতে পারেন। আপনারা এই গ্রুপে কানেক্টেড থাকার কথা, দুইটাতেই কানেক্টেড থাকার কথা। যদি সার্চ দেন এটা চলে আসবে। ইউটিউবে এখনো ভাইয়ারা দিই নাই, ইউটিউবে আমরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ইউটিউবে আমরা একটু পলিশ করে দিব ভিডিওগুলোকে। তো ফেসবুকেও সার্চ করতে পারেন, এটাতেও সার্চ মানে এই ফেসবুকের এই দুইটা জায়গায় আপনি এটা পাবেন। ইউটিউবে এখনো পাবলিশ হয়নি, ফিউচারে ইনশাল্লাহ পাবলিশ হবে। তো এইখানে দেখবেন খুব সুন্দর করে ট্রিকটা দেওয়া আছে, দুইটা ক্যালকুলেটরের মধ্যে আমি করছি। তো আপনারা এখান থেকে এটা সলিউশনটা পাবেন। তো সলিউশনটা দেখে নিন ক্লাস শেষে, বাট আপাতত আমরা ক্লাসের মধ্যে একটু দেখি আমরা এগুলো সলভ করতাম কিরকম। প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ নিতাম, প্রত্যেকটা ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিতাম। ট্রিক্সটা নোট করা শেষ হয়ে গিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখে ফেলছে, এ আর রাফি বলছে নেইল পলিশ। আচ্ছা হাফসা আক্তার, ওকে। নো ইউর টিচারে আপনার পর্ব আছে? আমার পর্ব করার জন্য অনেকদিন ধরে শিডিউল চাওয়া হয়েছে, বাট আমি ক্লাসের প্যারার কারণে আসলে টাইমই দিতে পারতেছি না। ইনশাল্লাহ খুব দ্রুত হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি তাহলে আর এক্স যখন বের করতাম প্রসেসটা ভাইয়া একটু বলি। ফার্স্টে 10, তারপর 20 এদিক বর উপাংশ নিতাম 20 cos 30 এটা নিতাম। তারপর 12 এর ক্ষেত্রে ঋণাত্মক দিকে, সো মাইনাস হইতো -12 cos 20 হইতো। 25 এর জন্য হচ্ছে -25 cos 80 হইতো। এইভাবে হচ্ছে আমরা এগুলো করে আসছিলাম। তো এখান থেকে আপনি কিছু একটা মান পেয়ে যাবেন, ওই মানটা বসাই দিলেই হয়। সিমিলার ওয়েতে যখন আপনি আর ওয়াই নিবেন, ফার্স্টে 10 এর জন্য কত 0, 10 এর জন্য 0 হইতো। তারপর আপনি কি পাবেন, প্রথমে আমরা আর ওয়াই যখন আমরা বের করি 10 এর জন্য থাকে হচ্ছে 10 sin 0, যেটা হচ্ছে আলটিমেটলি 0ই হয়। তারপর 20 sin 30 হইতো, এগুলো এখন আপনারা সবাই পারার কথা। প্লাস 12 sin 20 এটা হবে। আর নিচেরটা হচ্ছে নিচের দিকে নামতেছে, সো -10
সাইন না নিয়ে কজ নিই, কজ নিলে সুবিধা। সরি 10 হবে না, এটা হচ্ছে 25 হবে, একটু ভুল লিখছি। 25 cos 10 ডিগ্রি অথবা সাইন 80 ডিগ্রি, যেভাবেই হোক না কেন আপনি করতে পারেন। cos 10 ডিগ্রিও দিতে পারেন অথবা হচ্ছে সাইন 80 ডিগ্রিও দিতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমরা এইভাবে হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করতাম। সলভ করলে আমাদের আর এক্স এর মান আসতো, আর ওয়াই এর কিছু একটা মান আসতো। এই মান দুইটা স্কোয়ার করে যোগ করলে আমরা হচ্ছে আর পাইতাম। আর হচ্ছে যে থিটা যখন বের করতাম, লাইক আমাদের এইদিকে আর এক্স আসছে, তারপর সে ফর এক্সাম্পল এইদিকে হচ্ছে আর ওয়াই আসছে, এই দুইটা মিলে যে লব্ধিটা বের হইতো, এরকম কোন একটা দিকে, সেটা হইতো আর। সো এই আর এর মানটা কি হবে সেটা তো আমরা দেখছি। আর এখানে কতটুকু অ্যাঙ্গেল তৈরি হয় থিটা, সেটা হচ্ছে এই ফরম্যাটে বের করতাম। এইভাবে হচ্ছে আমরা বের টের করে ফেলতাম। একজন আমাকে বলছে +12 হলো না, মাইনাস হবে না, +12 -12। আচ্ছা, 12 এর ক্ষেত্রে আমরা কি করছি, 12 এর ক্ষেত্রে এক্স এর যখন আমরা নিছি, এক্স অক্ষের ঋণাত্মক দিকে হচ্ছে উপাংশ তৈরি করতেছে, তাই এখানে মাইনাস বসছে। আর এখানে যখন আমরা চিন্তা করতেছি ওয়াই অক্ষে, সেটা কি উপরের দিকে, দেখেন এটার উপরের দিকে উপাংশ তৈরি করতেছে। ওয়াই অক্ষের ক্ষেত্রে কি উপরের দিকে প্লাস আর হচ্ছে নিচের দিকে মাইনাস, তাহলে 12টা তো উপরের দিকে প্রকাশ করতেছিল, তাই এটা হচ্ছে +12 বসছে, -12 বসে নাই। ঠিক আছে, তাহলে আমরা cos 10 কেন হইলো ভাইয়া? cos 10 হইলো কারণ হচ্ছে এই জিনিসটার ওয়াই অক্ষ বড় উপাংশ নিতে হইলে আপনি এইটুকু নিতে হবে, এইটুকু এই ত্রিভুজের ভূমি, তাই cos নিছেন। আর আপনার যদি এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, তাহলে আপনি নিতেন হচ্ছে sin 80। তো sin 80 যে কথা, cos 10 একই কথা, এই কারণে হচ্ছে আমরা cos 10 নিছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে cos 10 ও নিতে পারি, sin 80 ও নিতে পারি, এইভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি। এই হচ্ছে আমাদের উপাংশ সিস্টেম। তো আমি একটু আপনাদের কাছ থেকে ফিডব্যাক জানতে চাই ভাইয়া, কিন্তু আপনাদের রিকোয়েস্টে, মানে আপনারা অনেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে ভাইয়া আপনারা তো অনেক দ্রুত চলে যাচ্ছেন, তা আমরা তো আগাইতে পারতেছি না, আমরা মাত্র ইন্টার প্রথম শুরু করছি, তো একটু স্লো গেলে ভালো হইতো। এই কারণে আমরা আমাদের স্পিড থামাই দিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে যেন আগানো যায়, তাই একটু পিছন থেকে 2-1টা ক্লাস ব্যাক করতেছি। তো একটু আগে বোর্ডটা খালি ছিল, ফাঁকা ছিল, ভাইয়া চেষ্টা করছি 5 মিনিটে গল্প বলতে বলতে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর। যারা যারা বুঝতে পারছেন তারা একটু আমাদেরকে পোস্ট করে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন, আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পোস্ট করে জানাবেন, হ্যাঁ ভাইয়া এখন আমরা বুঝতে পারছি, এখন আমাদের কনফিউশন ক্লিয়ার এবং এখন আমরা কনফিডেন্ট যে আমরা পারবো। ঠিক আছে, আচ্ছা। আমাকে এখনো অনেকে হচ্ছে মানে 1-2 জন বারবার কমেন্ট করতেছেন, আমি একটু তাদের কমেন্টটা একটু ক্লিয়ার করি। সবার কমেন্ট এই যে এই জায়গাটায়, ভাই 25 cos 10 কেন হইলো? তো একটু খেয়াল করেন, এই ব্যাপারটা বোঝার জন্য খুব বেশি কিছু লাগে না। আমার অক্ষ সিস্টেম কি ছিল? অক্ষ সিস্টেম হচ্ছে এই যে এইরকম ছিল, তাই না? এই তো আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। মাথায় রাখবেন এক্স অক্ষের এই দিকটা হচ্ছে পজিটিভ আর এক্স অক্ষের এই দিকটা হচ্ছে নেগেটিভ। ওয়াই অক্ষের উপরের দিকটা হচ্ছে পজিটিভ, ওয়াই অক্ষের নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। সো আমাকে একটা ভেক্টর দেওয়া ছিল, এই ভেক্টরটা কি ভেক্টর দেওয়া ছিল, এই যে এইভাবে একটা ভেক্টর দেওয়া ছিল, এটার মান ছিল 25 এবং এইটার অ্যাঙ্গেল ছিল হচ্ছে আমাদের 10 ডিগ্রি। এখন আমি যদি এটার এক্স অক্ষ বরাবর উপাংশ নিই তাহলে সেটা কি হবে, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিলে সেটা কি হবে, এই ব্যাপারগুলোই তো আমাকে বের করতে হয়, তাই না? তো চলেন আমরা এই ব্যাপারগুলো বের করে ফেলি, তাহলে আপনাদের কনফিউশন থাকবে না। ওয়াই এক্স অক্ষ বরাবর এইটুকু উপাংশ তৈরি করে, ওয়াই অক্ষ বরাবর এইটুকু উপাংশ তৈরি করে। এখন এইটার মান কত? 25। তাহলে এখান থেকে আমি যদি উপাংশ চাই, এই যে এইটুকুর মান কত, এটা বের করা যায় দুই ওয়েতে। এইটা 10 ডিগ্রি হইলে এইটা কত? 80, তাই না? তাহলে এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এইটা কি ভূমি, তাহলে এটা যদি ভূমি হয় তাহলে দেখেন, ধরলাম এটার মান বি, ধরলাম এটার মান আমি ধরলাম বি, তাহলে দেখেন বি ডিভাইডেড বাই 25, তার মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে কি আসবে cos 80 আসবে। তাহলে এখান থেকে বলতে পারেন b is equals to 25 cos 80। এখান থেকে আপনি তাহলে মান বের করতে পারলেন, এই উপাংশটার মান হচ্ছে 25 cos 80, যারা একেবারেই ভুলে গেছেন তাদের জন্য। এখন আপনি y অক্ষ বড় উপাংশ বের করতে চান, এটা আসলে কতটুকু, এই যে এইটুকু। সো এটা ধরলাম হাইট, ঠিক আছে, এটা 8 হাইট, h ধরলাম। এখন দেখেন এই ত্রিভুজটার জন্য এইটা হচ্ছে কি ভূমি আর এইটা হচ্ছে অতিভুজ, তাহলে আমি h বাই 25 যদি নিই তাহলে আসলে কি এটা হচ্ছে ভূমি
এটা হচ্ছে অতিভুজ, তাহলে চলে আসবে cos 10। ভূমি বাই অতিভুজ মানে cos, তাহলে এখান থেকে h সমান সমান চলে আসতেছে 25 cos 10। এটা কোন দিকে? এটা নিচের দিকে। তাহলে নিচের দিকটাকে আমরা কি ধরছিলাম? নিচের দিকটাকে আমরা নেগেটিভ ধরছিলাম। আবার এই যে 25 cos 80, এটা কোন দিকে? এটা হচ্ছে বাম দিকে। বাম দিক মানে কি? নেগেটিভ। নিচের দিক মানে কি? নেগেটিভ। তাহলে এই জিনিসটার এই অংশটাও নেগেটিভ দিকে, এই অংশটাও নেগেটিভ দিকে। এই কারণেই দেখেন আমরা এখানে যখন মান বসাইছিলাম, এই যে -12 cos 20, সরি -25 cos 80 বসাইছি নেগেটিভ দিকে, আর নিচের দিকে বসাইছি -25 cos 10। ঠিক আছে? তো এইভাবে আমরা পড়তে পারি। আর চাইলে কেউ যদি এটাকে একটু উলট পালট করে লিখতে চান তাহলে এভাবেও লিখতে পারেন, মানে এটাও পসিবল, সমস্যা নেই। এইটা যে কথা 25 sin 10 একই কথা, কোনো সমস্যা নেই। আবার এটা যেটা কথা 25 sin 80 একই কথা। তো এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে লিখতেছেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা গতদিন পর্যন্ত এইটুকু জিনিস করে আসছিলাম। আজকে আমরা কি করব? তো এই জিনিসগুলো একটু বুঝছেন কিনা এটাও আপনারা যারা এখনো পর্যন্ত হচ্ছে মানে এটা নিয়ে কনফিউশন ছিলেন, আমি ভাইয়া আরেকটু চেষ্টা করলাম ভেঙে বলার জন্য। এবার যদি আপনারা বুঝে থাকেন, যারা এখন বুঝছেন যে হ্যাঁ আমার কনফিউশন ক্লিয়ার হয়েছে, স্ক্রিনশট নিবেন, ভাইয়াদেরকে জানাবেন, শিগুজিবুতে পোস্ট করবেন যে হ্যাঁ আমার কনফিউশন ক্লিয়ার হয়েছে, এখন আমি কনফিডেন্ট, এখন ইনশাল্লাহ আমি পারবো। আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কি শাওন ভাইয়ার ফ্রেন্ড কিনা? হ্যাঁ আমি আর শাওন ফ্রেন্ড, অনেক আগ থেকেই ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ, বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, অনেকে বলেন যে ভাইয়া আমাদের এই পড়াশোনার এই সময়টা অনেক হচ্ছে প্যারা যাচ্ছে, কলেজের লাইফের পড়া, তারপর হচ্ছে যে কোচিং এর পড়া শেষ করতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে, অনেক টাফ যায়। তো তাদের জন্য একটু বলবো ভাইয়া, শুধু আপনার ইন্টারের পড়াশোনার জার্নি না, তার পরবর্তীতে লাইফে যত সময় যাবে, আপনি কলেজের পড়া শেষ করে ভার্সিটিতে যাবেন, ভার্সিটির পর আপনি জব লাইফে যাবেন, আপনার ফ্যামিলি হবে, আপনি আস্তে আস্তে বড় হবেন, কষ্ট আসলে কখনোই কমে না। বাট এই কষ্টটার মধ্যেই নিজেকে এনজয়, কষ্টটার এই লাইফের সিচুয়েশন গুলাকে এনজয় করার মতো লেভেলে নিয়ে যেতে হয়। যেমন আল্লাহ পাক কিন্তু বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে তৈরি করছি প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কাবাদ ওয়ার্ডটা খুবই স্পেশাল একটা ওয়ার্ড, আপনি চাইলে আরবিকে মানে ডিকশনারিতে খুঁজে দেখতে পারেন। সো আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছি অল্প একটা সময়ের জন্য, এখানে আপনাকে প্রচুর কষ্টের মধ্যে যেতে হবে। আপনি যদি আপনার আগের জেনারেশনের মানুষদের কথা চিন্তা করেন, দেখবেন আমাদের জন্য তো ফ্যান আছে, লাইট আছে, এসি আছে, আমাদের পানি উঠানোর জন্য কষ্ট করতে হয় না, একটু কল ছাড়লেই পানি চলে আসে। আমাদের গরম লাগতেছে, সুইচ প্রেস করলেই ফ্যান চলে। যাদেরকে আল্লাহ পাক একটু ভালো সামর্থ্য দিচ্ছে তারা জাস্ট এসি রিমোটটা 5 মিনিট অন করে রাখলেই হলো, ঠান্ডা, একদম ঠান্ডা বাতাস, কি সুন্দর আবহাওয়া। আমার কাপড় ধোয়া লাগতেছে, অনেকে চাইলে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়টা ধুইতে দিলেই হয়, তো ডিরেক্টলি হচ্ছে ধোয়া হয়ে যায়। কিন্তু আগের যুগের মানুষের কথা চিন্তা করেন, ওনারা পানি খোঁজার জন্য কত এফোর্ট দেওয়া লাগতো, কল চিপতে হইতো, বা তারও আগে কূপ থেকে পানি উঠাইতে হইতো, কত ডিফিকাল্ট ছিল লাইফ। ওনারা গরম লাগলে কি করতো? গরম লাগলে আমাদের মতো এত সুবিধা ছিল না, তারপরেও হচ্ছে যে তারা তাদের লাইফ স্ট্রাগল করছে, তারা কষ্ট করছে। সেই তুলনায় আমি আপনি কিন্তু অনেক ভালো সিচুয়েশনে আছি। আমাদের জাস্ট আমাদের পড়ার টেবিল আছে, আমাদের একটা সুন্দর এনভায়রনমেন্ট আছে, আমাদের জাস্ট কাজ কি? বইগুলো নিয়ে একটু ফাইট করা, নিজের মাথাকে একটু কন্ট্রোল করা, মোবাইল থেকে নিজেকে একটু ডিস্ট্রাক্ট রাখা, পড়াশোনার দিকে ফোকাস করা, তাহলে আমরা অনেক সুন্দর একটা লাইফ, অনেক সুন্দর একটা সিচুয়েশন পাচ্ছি। কষ্টটা থাকবে স্বাভাবিক, এবং আপনি খেয়াল করবেন যখন আপনি এই কষ্টের মধ্যে দিয়ে যাবেন, এটার সাথে ফাইট করবেন, ফাইট করে কিছু দূর আগায় যাবেন, তখন আপনি নিজে একটা ভালো অনুভব করবেন। এটা যেরকম হয়ে থাকে যে ভাইয়া আমি পড়তেছি পড়তেছি কিন্তু কুলায় উঠতে পারতেছি না, অনেক খারাপ লাগতেছে, এটা যেরকম লাইফে ম্যাক্সিমাম দিন ঘটে, দেখবেন আপনার লাইফে কিছু কিছু দিন এমনও যায় যেই দিন আপনি হঠাৎ করে কোনো একটা জিনিস পেরে গেছেন, আপনি কোন একটা জিনিসের প্রতি এফোর্ট দিছিলেন, ওইটা হইছে, আপনি একটা চ্যাপ্টার শেষ করার কথা, ওইটা পারফেক্টলি শেষ হয়েছে, বা পরীক্ষায় কোনো একটা 20 মার্কসের পরীক্ষা, আপনি 20-এ 20 পেয়ে গেছেন, আপনার এত ভালো লাগতেছে ওই দিন আপনার ঘুম আসতেছে না, ওই দিন আপনার আরো পড়তে ইচ্ছা করতেছে, আরো পড়তে ইচ্ছা করতেছে। তো ওই যে দিনগুলা, ওই দিনগুলাতে আসলে কি হয়েছে? ওই দিন কি সূর্য পশ্চিম দিকে উঠছে? উঠে নাই। ওই দিন আপনি আপনার কষ্টের লাইফ কষ্টের লাইফই ছিল, কিন্তু ওই লাইফে আপনি কিছু একটা অ্যাচিভমেন্ট পাইছিলেন, ওই অ্যাচিভমেন্ট আপনাকে এত মোটিভেট করছে যে আপনি আর তখন ওই কষ্ট ফিল করছেন না, ওইটাকে আপনি এনজয় করতে পারছেন। এবং দেখবেন আপনি কয়েকদিন পর, 3-4 মাস পর আপনার কলেজে পরীক্ষা হবে, হাফ ইয়ারলি হইতে পারে, ফার্স্ট ইয়ার ফাইনাল বা এনিথিং। ওই পরীক্ষায় দেখবেন যারা টপ করবে তাদের সবার মধ্যে একটা জিনিস কমন থাকবে। ওই কমন জিনিসটা হচ্ছে তাদের এই 3 মাস 4 মাস 5 মাসের এই জার্নির মধ্যে ম্যাক্সিমাম দিনগুলোকে
তারা হচ্ছে ওই এনজয়মেন্টে নিয়ে যেতে পারছে যে আমার আজকে ঘুম আসতেছে না, আমি এটা পারছি, এটা শেষ করছি, তাহলে আমি আরেকটু শেষ করি, ওই অধ্যায়টা দেখি তো ওই বই থেকে পারি কিনা, ফিজিক্সের এই ম্যাথ গুলা শেষ করতে পারি কিনা, কেমিস্ট্রি ম্যাথের এসইউ স্যার পড়ে ফেলছি, কেতাব স্যারের বই পারি কিনা, দেখি তো বইটা এখান থেকে কি কি আসছে, এই চ্যাপ্টারটা আমার শেষ হয়ে গেছে, আমি পারফেক্টলি ভালো মার্কস পাইছি, দেখি তো বইটা এখান থেকে যে কোশ্চেন গুলো আসছে এটা আমি সলভ করতে পারি কিনা। এই যে ভাইয়া উত্তেজনাটা, এইটা আপনাকে ড্রাইভ করে সামনের দিকে নিয়ে যাবে। তখন চোখে ঘুম আসবে না, তখন আপনার চোখে আনন্দ আসবে, তখন আপনার একটা আলাদা ফিল হবে। এই ফিলটা পাইতে হয়, এই ফিলটা পাইলে ইন্টার আর কঠিন থাকে না, তখন লাইফ ইজি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আমরা অনেকটুকু রিভিশন টিভিশনের কাজ করে ফেললাম। আজকে চলেন, আজকে নতুন দিনে নতুন পড়া, আমাদের নদী নৌকা অঙ্ক আমরা করছি, বাট আমরা একটু দ্রুত আজকের ক্লাসে নদী নৌকা এবং আপেক্ষিক বেগটা রিভাইজ করে ফেলবো। আমাদের নদী নৌকা রিলেটেড প্রবলেম গুলো বেসিক্যালি কিছু কমন স্টেপ ছিল। একটা হচ্ছে ডি। ডি এর পরিচয় কি ছিল, কেউ মনে আছে যে ডি কি ছিল? ডি ছিল হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ। তারপর ইউ কি ছিল? ইউ ছিল হচ্ছে স্রোতের বেগ। তারপর ভি কি ছিল? ভি ছিল হচ্ছে নৌকার বেগ, বা কোনো কোনো সময় এটাকে সাঁতারুও বলতে পারে, নৌকা হইতে পারে, সাঁতারু হইতে পারে। আর আলফা কি ছিল? নৌকা কত কোণে রওনা দিছে, নৌকা কত কোণে রওনা হয়। এই ছিল সিনারিও গুলো। আশা করি এইটুকু আপনার মনে আছে। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে আমাকে যে অনেকে কিন্তু কমেন্ট করে জানাইছে যে ভাইয়া এইটা হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, অনেকে জানাইছে। দ্যাট মিনস আপনারা শুধু আমার সাথে ক্লাসে দেখতেছেনই না, আপনারা ভালো কিছু করতে চান। দ্যাটস ওয়াই ভাইয়ার সাথে আপনারা কষ্ট করে কমেন্ট করে জানাইতেছেন। বিশ্বাস করেন, এই যে আপনি একটা দুইটা কমেন্ট করতেছেন, আপনি একটা দুইটা পোস্ট করতেছেন, একটা অঙ্ক পারছেন না ছবি দিচ্ছেন, এই ব্যাপারগুলোই কিন্তু একদিন আপনাকে মানে বলে না যে ছোট ছোট বিন্দুকণা, তারপর হচ্ছে এটা হচ্ছে কি তৈরি করে, একটা মহাসাগর তৈরি করে, বা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা পাহাড় তৈরি করে। আপনার ইন্টারের এই সময়টাতে আপনি একটা অঙ্ক নিয়ে অনেকক্ষণ বসে আছেন, কয়েকটা এমসিকিউ আপনার মিলতেছেন, এটা নিয়ে আপনি অনেক ঘন্টার পর ঘন্টা কাটাইতেছেন। এই ছোট ছোট এফোর্ট গুলো একদিন আপনাকে অনেক অনেকের থেকে অনেক দূর সামনে আগায় নেবে। আমার এখনো মনে আছে বিন্যাস সমাবেশ আপনারা করবেন, মানে ম্যাথসের। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথম পড়াশোনা শুরু করি, আমার কাছে ম্যাথস অনেক সহজ লাগতো। ম্যাথে সরল রেখা, বৃত্ত, এই সেই, তারপর ওইদিকে ত্রিকোণমিতি সবকিছুই পারতাম। ফিজিক্সটা ধরতে টাফ লাগতো, কেমিস্ট্রিটা মোটামুটি ছিল। বায়োলজি হচ্ছে বুঝতাম যে বুঝার থেকে মুখস্থ করা বেশি, ওইটা বুঝে চলে আসছিল। বাংলিশ প্রথম দিকে পড়তাম না। তো ম্যাথ যেহেতু প্রথম দিকে খুব ভালো পারতাম, ম্যাথে কয়েক 1-1.5 মাস 2 মাস পরে হচ্ছে বিন্যাস সমাবেশ চলে আসে। বিন্যাস সমাবেশের অঙ্ক হচ্ছে ম্যাথের সব থেকে মজার অঙ্ক আমার মতে, সব থেকে বেশি মাথা খাটাইতে হয় ওই জায়গায়। এবং যারা মেধাবী স্টুডেন্ট তারা সবাই বিন্যাস সমাবেশ অনেক বেশি পছন্দ করে। তো বিন্যাস সমাবেশের অনেকগুলা বই ছিল আমার কাছে, বিন্যাস সমাবেশের প্রায় 6টার মতো বই ছিল, নাম ভুলে গেছি এখন, কোনোটারই নাম মনে নেই। তো বিন্যাস সমাবেশের এক একটা অঙ্ক, আমার মনে আছে একটা অঙ্ক, এটার অ্যান্সার আসে 288। তো ওই অঙ্কটা আমি হচ্ছে প্রায় একদিন পুরা ট্রাই করে মিলাইতে পারি নাই, মানে পরের দিন, মানে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ট্রাই করছি, মিলে নাই। পরের দিন সকালে যায় আমার হচ্ছে মিলছে। তো ওই অঙ্কটা পরে আমাদের ম্যাথ ক্লাস নিত আশরাফুল আশিক ভাইয়া, উনি 11 সালে বুয়েট ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়। তো আশিক ভাইয়াকে ওই অঙ্কটা দিছিলাম। তো ভাইয়াও প্রথমবার মিলাইতে ঝামেলায় পড়ে গেছিল। তো ওই যে একটা বিষয় যে মানে ভাইয়াদের সাথে একটা পরিচয় থাকতো, যেমন আপনাদের একটা সুবিধা আছে, আপনারা আমাদের সাথে রিলেটেড থাকতে পারেন। ভাইয়া হয়তো অনেক কষ্ট করে 12 হয়েছি, বুয়েটে 12তম হয়েছি, কিন্তু আপনি হয়তো চেষ্টা করলে ভাইয়ার সাথে ভাইয়াকে কপি করে আপনি আমার থেকে আগাইতে পারেন। আপনি 10-এর ভিতরে আসতে পারেন, আপনি 5-এর মধ্যে আসতে পারেন। আমি যেমন আমার সাথে আশরাফুল ভাইয়াকে দেখছি, আমি আমার সাথে হচ্ছে জুয়েল ভাইয়াকে দেখছি, বুয়েটে 5th ছিল। তাদেরকে আমি এত কপি করছি, এত কপি করছি যে ওনাদের পজিশনটাও আমার কপি পেস্ট হয়ে গেছে। তো আপনারাও চাইলে আমাকে কপি করতে পারেন, আপনাদের শাওন ভাইয়া আছে, এনাম ভাইয়া, জিমি ভাইয়া, সবাইকে কপি করতে পারেন। তাহলে আপনারাও একদিন অনেক দূরে চলে যাবেন, অনেক ভালো করবেন। তো
তো যেটা বলতেছিলাম, ওই একটা অঙ্ক নিয়ে আমি একদিন পার করছি, পরে ভাইয়ার সাথে এটা নিয়ে আলাদাভাবে প্রায় বসে তারপর কথা বলছি, এটা নিয়ে সলভ করছি। ওই যে একটু পাগলামি, ওই যে একটু ভালো লাগা, ওই যে একটু বেশি এফোর্ট দেওয়া, ওগুলাই কিন্তু আস্তে আস্তে কনসেপ্ট কি স্ট্রং করছে, ওগুলাই কিন্তু পরবর্তী বুয়েট ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য হচ্ছে আমাকে কনফিডেন্স যোগাইছে। তো এই ব্যাপারগুলো আপনাকে অনেকটুকু সামনে আগায় নিতে হবে, এটা একটু মাথায় রাখবো আমরা। এবার আসেন, আমরা এই পরিচয়গুলো করে ফেলছি, এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে দুইটা ওয়েতে নদী পাড়ি দেয়। আমি এবার একটু ফাস্ট আগাবো, যেহেতু পরিচয়গুলো দেওয়া হয়ে গেছে, ক্লাসে অনেকটুকু সময় হয়ে গেছে, আমি একটু দ্রুত আগাচ্ছি। তো এই স্রোত হচ্ছে ডি, তারপর হচ্ছে যে আমাদের আচ্ছা, তো আমাদের নদী পার হওয়ার জন্য মেইনলি দুইটা ওয়েতে নদী পার হইতে হয়। এটা হচ্ছে ন্যূনতম পথে বা আড়াআড়ি ভাবে বা লম্ব ভাবে নদী পারাপার। তো এইটা যখন ঘটতো তখন আসলে সিচুয়েশনটা কি ছিল? তো এইটার ক্ষেত্রে সিচুয়েশন ছিল হচ্ছে আমাদেরকে মিনিমাম ডিস্টেন্সে যদি নদী পার হইতে হয়, মিনিমাম ডিস্টেন্সে যদি নদী পার হইতে হয়, তাহলে আমাকে সোজা ওই পারে চলে যেতে হবে। তাহলে আমার লব্ধি যেদিকে, মাথায় রাখবেন, আমার উপর যদি একাধিক ভেক্টর থাকে, মানে অনেকগুলা বেগ যদি আমার উপর কাজ করে, তাহলে সবগুলা বেগের লব্ধি যেদিকে আমি সেদিকে যাব, সবগুলা বেগের লব্ধি যেদিকে সেদিকে আমি যাব। তাহলে আমাকে বুঝতে হয় যে আমি যদি মিনিমাম পথে যেতে চাই, তাহলে কি সোজা ওই পারে পৌঁছাইতে হবে। তাহলে সোজা ওই পারে আমি কখন পৌঁছাবো? যদিও কেবল যদি আমার যে লব্ধিটা, লব্ধিটা হচ্ছে সোজা এই দিক বরাবর হয়, তাহলেই কিন্তু আমি ওই পারে পৌঁছাইতে পারবো। এই লব্ধি বেগটাকে আমরা ডাব্লিউ বলতাম। ডাব্লিউ কি ছিল? এটা ছিল হচ্ছে লব্ধি বেগ। তো লব্ধি বেগ আমরা যখন বের করি তখন একটা কমন জিনিস ছিল যে ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত হইতো? এই অ্যাঙ্গেলটা হইতো 90 ডিগ্রি। তো তখন আমরা এই ব্যাপারটা বের করতাম যে ডাব্লিউ এর মান কত, সেটা যদি কেউ বের করতে বলতো, এটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তাই না? এটা থাকতো। বাট এর থেকেও ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখেন, এখানে আমার মেইন শর্ত, আমাকে প্রশ্ন কি করে যে কত কোণে রওনা দিলে আমি ওই পারে সোজাসুজি পৌঁছাইতে পারবো, বা কত কোণে রওনা দিলে আমি আড়াআড়ি ভাবে নদী পার হইতে পারবো, বা কত কোণে রওনা দিলে আমি মিনিমাম ডিস্টেন্সে বা ন্যূনতম পথে নদীটা পার হইতে হবে। একই প্রশ্ন অনেকভাবে ঘুরায় ফিরায় বলে। তো সেই ক্ষেত্রে আমাদের লব্ধি কোণটা যেহেতু 90 ডিগ্রি হইতে হবে, আর এটা কার সাথে উৎপন্ন কোণ? ইউ এর সাথে। তো ইউ নিচে একা, উপরে হচ্ছে ভি সাইন আলফা, নিচে হচ্ছে ভি কজ আলফা। আপনারা নিশ্চয়ই জানেন tan 90 মানে কি? সাইন 90 বাই কজ 90। সাইন 91, কজ 90 হচ্ছে 0। তাহলে এখানে ভি সাইন আলফা, এখানে থাকে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে গুণ করার পর ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0 চলে আসে, আড়াআড়ি ভাবে গুণ করলাম। তারপর আসে কি যে ভি কজ আলফা। আপনাদের যাদের আগের খাতায় লেখা আছে, কষ্ট করে না লিখে খাতায় দেখেন, তাহলে এটা আপনাদের আর কষ্ট করে লেখা লাগবে না, রিভাইজ অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এইটা একটা ইম্পর্টেন্ট লাইন, এটা আমাদেরকে একটু মনে রাখা লাগে যে কেন এটা আমরা কাজ করব। তারপর দেখেন আরেকটু যদি সামনে আগাই ভাইয়া, তাহলে আর কি আসবে? এখান থেকে চলে আসে পরের লাইনটা, সেটা হচ্ছে কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি, বা এখান থেকে আপনি বের করতে পারেন আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এইটা কি ছিল? এইটা হচ্ছে আমাকে কত কোণে রওনা দিলে, কত কোণে রওনা দিলে আমি সোজা অপর পারে পৌঁছাবো। ঠিক আছে? তো আমাকে একজন বলছে, স্যার ডাব্লিউটা বুঝায় দেন। ডাব্লিউ কি? আমার দুইটা ভেক্টর, লাইক এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, দুইটা ভেক্টর কাজ করে কি একটা লব্ধি তৈরি করবে। ঠিক একই রকম ভাবে আমরা কি বলতাম? পি আর কিউ এর লব্ধি আর। ঠিক একই রকম ভাবে এখানে ইউ একটা বেগ, ভি একটা বেগ, এই দুইটা ভেক্টর, এদের একটা লব্ধি থাকবে, সেই লব্ধিটাই হচ্ছে ডাব্লিউ। এবং মাথায় রাখবেন, একাধিক বেগ কাজ করে যে লব্ধি বেগটা প্রাপ্ত হয়, মানে অনেকগুলা কাজ করে তো একটা লব্ধি পাবো, ওই লব্ধিটা যেদিকে থাকবে সেই দিকেই হচ্ছে বস্তুটা বা নৌকাটা আগাবে। তা আমাকে সোজা অপর পারে যেতে হইলে লব্ধি বেগ অর্থাৎ ডাব্লিউ, সেটা হচ্ছে এই বরাবর থাকতে হবে। ওই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করছি। ভাইয়া ফর্মুলা গুলো কি মেমোরাইজ করতে হবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এগুলা মেমোরাইজ করতে হবে। তবে আমি নিজে যদি বলি, আমি এগুলো একটাও মুখস্থ করি নাই।
কারণ কি আমার মুখস্থ করার ক্ষমতা খুবই সামান্য ছিল। আমি অনেকবার বলছি যে আমি নর্মালি হচ্ছে ইনফরমেশন টাইপের জিনিসপাতি খুব কম মনে রাখতে পারি। শুধুমাত্র পবিত্র কোরআনের আয়াত আমি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মনে রাখতে পারি। এছাড়া আমি ইনফরমেশন রিলেটেড জিনিসপাতি বারবার ভুলে যাই, আমাকে অনেকবার দেখলে তারপর একবার মনে হয়। তো আমি যেটা করতাম, আমি যেহেতু এইটাতে উইক ছিলাম, আমি হচ্ছে বেসিকটা খুব ভালো পারতাম, যে আমাকে ইউ আছে ভি আছে এদিকে যেতে হবে। তো আমি করতাম কি, সূত্র এই লাইন থেকে আমার এই লাইনটা মনে থাকতো, যেখানে 1090 হবে এইরকম একটা সূত্র, ইউ প্লাস ভি কজ আলফা উপরে ভি সাইন আলফা, এটা করতে হবে। এইটার পর আমার যে স্পেশালিটি ছিল সেটা হচ্ছে আমি এই লাইনটা লেখার পর মাঝখানে 2-3 লাইন স্কিপ করে এই লাইন লিখে ফেলতে পারতাম, বা এটার পর ডিরেক্টলি এখানে চলে যেতে পারতাম। মানে ক্যালকুলেশন মাঝখানে 2-3 লাইন মাথায় করে করে পরে আগায় যাওয়া। তো পরীক্ষার হলে আসলে আমি ডিরেক্টলি সূত্র প্রমাণ করে এক মিনিটেরও কম সময় আমি এখান থেকে এখানে চলে আসতে পারতাম। তো আমি সূত্র মনে রাখতাম না, আমি এখান থেকে মুখস্থ থেকে প্রমাণ করে তারপর হচ্ছে ইউজ করতাম। তো প্রমাণ করে করতে গেলে পরীক্ষা হলে সময় একটু বেশি লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে বেটার যে আপনি যদি সূত্র মুখস্থ রাখতে পারেন আপনার জন্য ইজি হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা পেলাম যে কত কোণে রওনা দিলে সোজাসুজি ওই পারে যেতে পারে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ভি অবশ্যই ইউ থেকে বড় হইতে হবে, না হয় লম্বভাবে নদী পার হতে পারবে না। যদি ভি এর মানটা ইউ এর থেকে বড় না হয় তাহলে কখনোই লম্বভাবে নদী পার হওয়া সম্ভব না। কেন চিন্তা করেন, আপনার ইউ যদি ভি এর থেকে বড় হয়ে যায় তাহলে কজের ভিতর কি মাইনাস, ধরেন সে ফর এক্সাম্পল ইউ এর মান হচ্ছে ভি এর 1 গুণের থেকেও বেশি, 1.2 গুণ, তাহলে কজের ভিতর কি -1.2 চলে আসবে। তো কজের ভিতর তো কখনো -1 এর থেকে নিচে নামতে পারে না, অর্থাৎ -1.1 -1.2 এগুলো তো হওয়া পসিবল না। সো ইউ এর থেকে ভি অবশ্যই বড় হইতে হবে যেন এই মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। এই কারণে বলছি যে ভি নৌকার বেগটা অবশ্যই আমার স্রোতের বেগ ইউ থেকে বড় হইতে হবে, তাহলে কখনোই সোজাসুজি ওই পারে পৌঁছানো সম্ভব হবে না। আচ্ছা, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করলাম। তারপর আমাকে অনেক সময় জিজ্ঞেস করবে কি যে ভাইয়া লব্ধি বেগ কত নির্ণয় করো। তো লব্ধি বেগ বা কত বেগে নৌকাটা ওই পারে পৌঁছাবে, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া কত বেগে নৌকাটা ওই পারে পৌঁছাবে, তখন আমাকে করতে হবে কি, লব্ধি বেগটা বের করতে হবে। তো লব্ধির সূত্র ওই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, এখানেও সেম জিনিস আমি করছি। তাহলে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে জাস্ট আমার পি এর জায়গায় আছে ইউ, কিউ এর জায়গায় আছে ভি, আর সব সেম। আমি লিখবো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u। এখানে একটা মজার কাজ হয়েছে দেখেন, আমি ভি কজ আলফা এই যে এইটুকু ভি কজ আলফার পরিবর্তে আমি লিখে ফেলছি কি -u। কেন লিখছি, কারণ দেখেন এই যে আমরা কিন্তু এখানে প্রমাণ করে আসছি যে ভি কজ আলফা এটার মান কার সমান, -u এর সমান, ওইখান থেকে লিখছি। তাহলে এখান থেকে দেখেন চলে আসে হচ্ছে আমাদের কি আসে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার -2u স্কোয়ার, এটা আসে। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে ডাব্লিউ হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবং ওই যে ভাইয়া একটু আগে বলছিলাম না যে ভি যদি ইউ এর থেকে ছোট হয় তাহলে কিন্তু এটা সম্ভব না, কারণ ভি যদি ইউ এর থেকে ছোট হয় তাহলে রুটের ভিতর কি নেগেটিভ চলে আসবে, রুটের ভিতর নেগেটিভ মানে কি অবাস্তব। তার মানে অবশ্যই ভি কি হইতে হবে, নৌকার বেগটা স্রোতের বেগের থেকে বড় হইতে হবে, নাহলে কখনোই সোজাসুজি নদী পার হওয়া সম্ভব না। তাহলে এইটুকু পর্যন্ত আমরা যারা বুঝতে পারছি, তারা স্পেশালি যারা আগে বুঝি নাই এখন আবার রিপিট করার কারণে বুঝতে পারছি, তারা অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং ভাইয়াকে জানাবেন পোস্ট করে শিখবো জিতবোতে যে আমরা বুঝতে পারছি কিনা, আমরা এখন আমাদের কনফিউশন দূর হয়েছে কিনা, আমরা এখন পারবো, এই কনফিডেন্সটা গ্রো হয়েছে কিনা। এটা অবশ্যই পোস্ট করবেন এবং ভাইয়াদেরকে জানাবেন। আমরা জানতে চাই আপনারা কনফিডেন্ট কিনা। আপনাদেরকে কনফিডেন্ট করা, আপনারা পারবেন, মনে স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নটা আপনাদের মধ্যে তৈরি করা এবং সাহসের সাথে সেই পথে আগায় যাওয়া, এইটাই হচ্ছে আমাদের কাজ। আমি কখনোই মনে করি না যে ভাই আপনাকে আমি একেবারে হাতে ধরে বুয়েটে চান্স পাইতে পারবো। আমার মেইন কাজ আসলে সেটাও না। আমার মেইন কাজ হচ্ছে আপনাকে স্বপ্ন দেখানো, আপনার মধ্যে এইটুকু জিনিস তৈরি করা যে আপনি নিজের বুকে হাত দিয়ে বলতে পারেন হ্যাঁ আমি এখন পারবো, আপনার মনে কিছু একটা কনফিডেন্স তৈরি হবে। এইটুকুই আমাদের কাজ, এটা যদি করতে পারি আলহামদুলিল্লাহ সার্থক। তাহলে আমরা এইটুকু ডান। এরপর আপনাকে আরেকটা জিনিস হয়তো জিজ্ঞেস করবে যে ওই পারে যেতে কতটুকু সময় লাগবে, ওই পারে যেতে কতটুকু সময় লাগবে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে কথাটা আগের বার হয়তো এইভাবে বলি নাই, তো আপনাদের সহজ যেন হয়
সেই জন্য আমি এই কথাটা বলবো। দেখেন আপনারা কি আমার সাথে ধরতে পারেন কিনা। ওকে, তো প্রথম কথা, এই যে ভাইয়া চিত্রটা আঁকছি, এই চিত্রটা হচ্ছে ভুল। কি বলছি ভাইয়া? এই চিত্রটা ভুল। কে কে শক হয়েছেন যে ভাইয়া এই চিত্র ভুল? এটা দেখে কে কে শক হয়েছেন? তো কেন ভুল? মানে এই চিত্র তো পরীক্ষা বইতে আছে, সব বইতে আছে, সব ভাইয়ারা করায়, অনলাইনে অফলাইনে সব জায়গায় করায়। আপনি ভাই কোত্থেকে আসলেন, আপনি বলছেন ভাইয়া ভুল? এই চিত্রটা একটা ভুল ছিল। এই ভুলটা হচ্ছে, আমি একটু বলি কিভাবে ভুল। কারেকশনটা দেওয়ার পর আপনি বুঝবেন আচ্ছা ভাইয়া এই জিনিসটা এটা বোঝায়। ভুলটা হচ্ছে এরকম, আমি একটু ছোট করে এঁকে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, এখন বলবেন ভাই আপনি প্রথম থেকে আমাদেরকে এই ভুল শিখাচ্ছেন? বইতেও ভুল শিখাচ্ছে, সব জায়গায় আমাদেরকে ভুল শিখাচ্ছে। আচ্ছা, দেখেন ভুলটা কোথায় আমি আপনাকে একটু হাতে কলমে বুঝাই দিই। আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কোথায় ভুল, কেন ভুল। আপনার কাউকে জিজ্ঞেস করা বা আপনার কনফিউশন থাকা লাগবে না। আমি প্রথমে পুরো জিনিসটা এক্সপ্লেইন করব, এখন জাস্ট চিত্র আঁকলাম। যারা বুঝতে পারবেন তারা আমাকে স্ক্রিনশট নিবেন এবং জানাবেন আপনি এই জিনিসটা ভুলটা ধরতে পারছেন, আমাকে এটা জানাবেন। একটু খেয়াল করেন তো ভাইয়া, এইটা একটা চিত্র, এইটা একটা চিত্র, এইটা একটা চিত্র। কোথায় ভুল? ভাই আপনার কাছে কি 10 টাকার নোট হবে? আমি একটু আপনাকে বলি যে কেন এই জিনিসটা ভুল। এখানে কি আছে? ইউ, ভি, এই দুইটার লব্ধি হয়েছে ডাব্লিউ। আমি এক চিত্রের মধ্যে আঁকছি, এই এক চিত্রের মধ্যে আঁকা সেটাই হচ্ছে ভুল। ধরেন আমার কাছে হচ্ছে 10 টাকার একটা নোট আছে, এই যে 10 টাকার একটা নোট, ঠিক আছে? এখন ধরেন আমি করলাম কি, এই টাকাটা নিয়ে আমি হচ্ছে চিপস কিনতে যাব, আমি এই টাকাটা নিয়ে চিপস কিনতে যাব। এখন আমি করব কি, 10 টাকার নোটটা, সামনে যে দোকানদার চাচা আছে, দোকানদার চাচাকে বললাম চাচা এটা নেন, আমাকে একটা চিপস দেন। তাহলে উনি এটা নিবে, আমাকে বিনিময়ে একটা চিপস দিবে। এখন এমন কি পসিবল যে হচ্ছে 10 টাকাটাও আমি রেখে দিব, আবার বেটা আমাকে চিপসও দিয়ে দিবে? চাচা আমাকে চিপসও দিয়েছে, 10 টাকাও আমার। এটা কি পসিবল? এটা 2 নম্বরই করলে পসিবল, বাট বাস্তবে তো পসিবল না। ঠিক একই রকম ভাবে দেখেন, আপনি ইউ আর ভি, ইউভি দুইটা ইনপুট দিয়ে আপনি ডাব্লিউটা তৈরি করছেন। হয় আপনি ইউভি রাখবেন, এই যে ইউভি এই দুইটা থাকবে, অথবা এই দুইটার পরিবর্তে এটা থাকবে। আপনার একই সাথে ইউভিও আছে ডাব্লিউ আছে, এটা তো পসিবল না। তাহলে হয় আপনি এই চিত্র আঁকবেন, অথবা আপনি এই চিত্র আঁকবেন। কিন্তু এই ইউভি ডাব্লিউ একসাথে আছে, তাহলে তো ভেক্টর হয়ে যায় তিনটা, তিনটা ভেক্টরের লব্ধি তো আরেকটা তৈরি হবে, তাহলে তো অন্য কিছু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে কেন এই জায়গাটায় ভুল আছে। ইউভি দুইটা ভেক্টর, ডাব্লিউ আরেকটা ভেক্টর, তিনটা ভেক্টর তো লব্ধি করলে আরেকটা চলে আসবে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে হয় এই দুইটা ভেক্টর আছে, অথবা এই দুইটার পরিবর্তে একটা লব্ধি এটা আছে। হয় এইটা অথবা এটা, এক অথবা দুই, এই দুইটা চিত্র হচ্ছে কারেক্ট। যারা এইটুকু বুঝতে পারছেন তারা আমাকে অবশ্যই পোস্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই আজকে নতুন কিছু শিখছি, ডিফারেন্ট কিছু শিখছি। তাহলে এবার একটু চিন্তা করেন, আমি ভাই আপনার তাহলে এবার একটু চিন্তা করেন আমাদের কিভাবে আপনি কাজ করবেন, কাজ করার সুবিধা কোন জায়গায়। তাহলে এখন বলবেন যে ভাইয়া তাহলে এই চিত্র যে সবাই আঁকে, এটা ওই যে যুগ যুগ ধরে চলে আসতেছে, ওইখানে আমরাও লিখি, বইতেও এই চিত্র, সব স্যাররাও আপনাকে এই জিনিসই পড়াবে। আমিও হয়তো প্রথমে আপনাকে এই জিনিস পড়াইছি, বাট আমি চিন্তা করলাম আজকে আপনাকে নতুন কিছু শিখাই, ডিফারেন্ট কিছু শিখাই, তাই আমি আজকে আপনাকে এক্সপ্লেনেশনটা দিলাম। আমার এখনো মনে আছে, আমি যখন ইন্টার স্টুডেন্ট ছিলাম, আমার কলেজ ছিল ঢাকা কলেজ, বাসা ছিল হচ্ছে অনেক দূরে, 5 থেকে 6 কিলো দূরে। তো আমি বাসে করে করে হচ্ছে কলেজে যাইতাম। তো আমি ম্যাক্সিমাম সময় কলেজে যাইতাম না। মানে এমন না যে কলেজ ফাঁকি দিছে, আমার আব্বা আম্মা জানতো যে আমি কলেজে যাই না। তবে আমার ফ্রেন্ডরা করতো কি, ঢাকা কলেজে আশেপাশে যে ধানমন্ডি লেক ছিল,
তারপর হচ্ছে যে সায়েন্স ল্যাবের মোড় ছিল, ওইখানে দাঁড়ায় হচ্ছে সিটি কলেজের মেয়েদের সাথে প্রেম করতো, কেউ কেউ ধানমন্ডি লেকে যায় প্রেম করতো। আমি কি করতাম, আমি হচ্ছে কলেজ ফাঁকি দিতাম, এবং এটা আমার আব্বা আম্মাও জানতো। আব্বা আম্মা কখনোই কিছু বলে নাই, কারণ আমার আব্বা আম্মা জানতো যে আমি আসলে কলেজে যাওয়ার সময় বাস থেকে শাহবাগে নেমে যেতাম। শাহবাগে দেখবেন জাদুঘরের পাশেই ঢাকা ভার্সিটি একটা গণ লাইব্রেরি আছে। এই লাইব্রেরিতে অনেক সংখ্যক বই আছে যেটা আপনি ফ্রিলি পড়তে পারেন। আপনি ব্যাগ রেখে ওইখানে হচ্ছে ফ্রিতে যে কোনো বই পড়তে পারবেন। তো আমি ফিজিক্স নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম, আমার ফিজিক্সের অনেক বই পড়তে ভালো লাগতো। তো আমি যখন ফিজিক্সের ভেক্টর, নিউটন মেকানিক্স, গতিবিদ্যা এইসব বই টই পড়া শেষ করতাম, তখন আমি ওই লাইব্রেরিতে ঢুমারতাম। আমি ধরেন সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, আমি দেখা যেত 9টা সাড়ে 9টায় ঢুকতাম লাইব্রেরিতে, 12টা 1টা পর্যন্ত ওইখানে কাটাইতাম। তারপর যখন 1টা 2টার দিকে ল্যাব শুরু হইতো কলেজে, তখন আমি কলেজে ঢুকে ল্যাব করতাম। তো ওই সময় আমি আসলে কি করতাম, যেমন আপনারা ইসাক স্যারের বই দেখছেন, গিয়াস স্যারের বই দেখছেন, আপনি কি জানেন যে ইসাক স্যার আর গিয়াস স্যারের ভার্সিটি লেভেলেরও ফিজিক্সের বই আছে, এই মোটা মোটা। আগের দিনের গুলো অনেক মোটা ছিল, এক একটা বই এই মোটা হইতো। তো আমি করতাম কি, ওই ভেক্টর, তারপর নিউটন মেকানিক্স, এই চ্যাপ্টার গুলো ওই ভার্সিটিতেও আছে, আমি ওইখানে ঢুকতাম। ঢুকে ওই বড় বড় বইগুলা নিতাম, ওগুলা নিয়ে আমি ঘাটাঘাটি করতাম। খুব স্পেশাল কিছু ম্যাথ পাইতাম, আমি ওগুলা হচ্ছে বসে বসে সলভ করতাম, চিন্তা করতাম, এই করতাম, এগুলো করতে আমার খুব ভালো লাগতো। তো এই জিনিসটা আমার আব্বা আম্মাও খুব ভালো ওনারাও খুব পছন্দ করতো, অ্যাপ্রিসিয়েট করতো, কখনো আমাকে মানা করেনি। তো আমি দেখা গেছে 2 বছরে 20 দিনও কলেজে যাইনি, কিন্তু আমি ম্যাক্সিমাম সময় লাইব্রেরিতে পড়ে থাকতাম, ম্যাক্সিমাম সময়। বা ঢাকা কলেজে আমি যখন গেছি, ঢাকা কলেজের দোতলায় হচ্ছে লাইব্রেরি ছিল, আমি ক্লাসরুমে কম ছিলাম, লাইব্রেরিতে বেশি ছিলাম, বই নিয়ে লাইব্রেরিতে বসে থাকতাম। অনেক সময় লাইব্রেরি থেকে বই নিয়ে আসছি, আবার বই দেওয়ার জন্য হচ্ছে কলেজে গেছি, এরকম জিনিসগুলো আমার সাথে হইতো। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা কেন এই জিনিসটা নিয়ে স্টাডি করতেছি। সেটা হচ্ছে আমরা নদী পারাপারের সময় বের করব। আর আমরা একটু পর আসরের নামাজে ব্রেকে যাব, ঠিক কাটায় কাটায় 5টায়, আমরা 5টার দিকে ব্রেক নিব, 5টা থেকে 5টা 10 আমরা 10 মিনিট ইনশাল্লাহ নামাজের ব্রেকে যাব। নদী পারাপারের সময়। এখন দেখেন, আপনি নদীটা পাড়ি দিচ্ছেন কোন বরাবর, আপনি এই বরাবর নদী পাড়ি দিচ্ছেন। তো প্রথমত এই চিত্রটা তো ভুল, এটা নিয়ে অ্যানালাইসিস করা উচিত হবে না। আমাকে অ্যানালাইসিস করতে হবে হয় এই 1 নাম্বার চিত্র নিয়ে, অথবা 2 নাম্বার চিত্র, দুইটা যে কোনো একটা চিত্র নিয়ে হচ্ছে আমাকে অ্যানালাইসিস করতে হবে। এখন আমি যাব আসলে কোন ডিরেকশনে, আমি যাব হচ্ছে কতটুক দূরত্ব, দেখেন আমি যাব হচ্ছে যে ডি পরিমাণ দূরত্ব, অন্য কালার নিয়ে বেটার বোঝা যাবে। আমি যাব হচ্ছে ডি পরিমাণ দূরত্ব, ডি ডি। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা কোশ্চেন আমি করব। প্রথমত এটা তো ভুল, বুঝতে পারলাম কোথায় ভুল আছে। হয় আমাকে 1 নাম্বার চিত্রতে কাজ করতে হবে, অথবা 2 নাম্বার চিত্রতে কাজ করতে হবে। আমি সোজাসুজি ওই পারে যাব, আমার কোন চিত্র নিয়ে কাজ করা ইজিয়ার, 1 নাম্বার চিত্র নিয়ে কাজ করলে সুবিধা হবে, নাকি 2 নাম্বার চিত্র নিয়ে কাজ করলে সুবিধা হবে? আপনাদের ভাইয়া কি মনে হয়? আমি একটু আপনাদের কমেন্টে জানতে চাচ্ছি। ফুয়াদ বলছে ভাইয়া 15 মিনিট ব্রেক দিন। ঠিক আছে, আপনাদের হয়তো অনেকে দূরে যায় নামাজ পড়বেন, 15 মিনিট দিব। এই যে এখন সবাই বলতেছে 2 নাম্বার, ভেরি গুড। তো এই জিনিসটা যারা বুঝতে পারছেন, যাদের কাছে আজকে নতুন মনে হয়েছে, অবশ্যই ভাইয়াকে জানাবেন। তো 2 নাম্বারটা নিয়ে কেন সুবিধা, আমি যাব এইদিকে, বেগটা ওইদিকে, একদম সিম্পল, মানে পানি ভাত যেটাকে বলে। তাহলে আমাদের সমবেগের ক্ষেত্রে সুবিধা কি? সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে এসি কস টু ভিটি, কারণ এখানে তো কোনো ত্বরণ নাই, ত্বরণ না থাকলে সমবেগের সূত্র একটাই, এসি কস টু ভিটি। তাহলে এসি কস টু ভিটি, দেখেন এইদিকে একটাই সরণ, সেটা কত, ডি, একটাই বেগ ডাব্লিউ, এছাড়া আর কোনো বেগই নাই, টি। তাহলে এখান থেকে টাইম বের হয়ে যাবে কি, ডি বাই ডাব্লিউ। তাহলে ডি বাই ডাব্লিউ কত, √/v² - c²। এই তো আমাদের সূত্র বের হয়ে গেল। বলেন তো ভাই, এটা কি কঠিন ছিল? আপনারা অনেকে আগে জিজ্ঞেস করতেন না যে ভাই আমার তো এখানে ভি বেগ নেওয়ার কথা, এখানে ডাব্লিউ আছে, আমি ভি কেন নি নাই, ডাব্লিউ কেন নিছি, বা ডাব্লিউ কেন নিছি, ভি কেন নি নাই, ইউ কেন নি নাই, এরকম অনেক কোশ্চেন ছিল। কেন আপনাদের মাথায় এগুলো কনফিউশন লাগতো? কারণ আপনারা ভুল চিত্র নিয়ে পড়াশোনা করতেন, আপনারা পড়াশোনা করতেন ভুল চিত্র নিয়ে, এই জন্য আপনার মনে কনফিউশন হয়েছে। বাট আজকে যখন ভাইয়া বললাম যে আসলে 10 টাকা দিলে আসলে চিপসটা আর মানে 10 টাকা আপনার হাতে থাকলে চিপস আর আপনার হাতে থাকবে না, আর চিপস হাতে থাকলে 10 টাকা হাতে থাকবে, হয় আপনার এই চিত্র নিয়ে কাজ করবেন, অথবা এই চিত্রতে কাজ করতে গেলে সমস্যা কি, 2টা বেগ, এগুলো আবার লব্ধি টব্ধি করে একটা ঝামেলা। তার থেকে এটাতে একটা মাত্র বেগ, একটা মাত্র দিকেই সরণ, যেই দিকে বেগ সেই দিকেই সরণ। সো সিম্পল, জাস্ট এসি কস টু ভিটি মেরে দিলেই দেখেন কাজ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা টাইমটা বের করে ফেললাম। এটা কোন টাইম, এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্সে নদী পার হওয়ার সময়। তো এটা একটু সবাই এভাবে লিখবেন, মিনিমাম ডিস্টেন্স। ঠিক আছে, এটা দ্বারা কি বুঝাবে, ন্যূনতম সময় নদী পার হইতে কতটুকু সময় লাগে সেটা বের করা। ঠিক আছে, এখন অনেকে বলছে ভাইয়া এক্সামে কি এটা কিভাবে আঁকবো? এক্সামে যদি আপনি আঁকেন, মানে আপনি যদি খুব, এটা আসলে আমার পক্ষে বলাটা
একটু অনুচিত হবে, তারপরও ভাইয়া বলি, যেহেতু আমি আপনাদের ভালো করার দায়িত্ব আমার কাঁধে নিছি, সেই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি খুব ভালো কোনো কলেজে পড়ে থাকেন, সবাইকে হয়তো ওই সিচুয়েশন পায় না, সবার লাক ওইরকম ভালো থাকে না, যদি আপনি খুব ভালো কলেজে পড়ে থাকেন, আপনি এই দুইটা চিত্র আলাদা করে আঁকতে পারেন, তারপর আপনি বলতে পারেন আমি এই চিত্রে কাজ করে পাই, এভাবে লিখলে যদি কোনো ভালো স্যার আপনার খাতা দেখে, সেই স্যার শকড হবে, সেই স্যার খুবই খুশি হয়ে যাবে আপনার এক্সপ্লেনেশন দেখে, সে তখন এটাতে তো ফুল মার্কস দিবেই, পরবর্তীতে কোনো ছোটখাটো মিস্টেকও যদি আপনি করেন অন্যান্য প্রশ্নগুলোতে, সেখানেও সে আপনাকে কনসিডার করবে। কিন্তু যদি আপনার খাতাটা কোনো এমন কোনো স্যারের কাছে পড়ে যিনি নিজেই আসলে ব্যাখ্যাটা জানে না, সেই ক্ষেত্রে আপনাকে মার্কস কেটেও দিতে পারে। দ্যাটস ওয়াই আপনি নিজের মতো করে জানলেন, ঠিক আছে, কিন্তু আপনি লেখার সময় এইভাবেই লিখেন, এই চিত্র এঁকে তারপর মানে এইভাবে নিচে লিখে দিয়েন, না হয় আর কি স্যার দেখা যাবে নিজে না জানলে আপনাকে মার্কস কেটে দিতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত সবাই ডান করে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা ম্যাথ করব, এগুলা রিলেটেড, কোনো সমস্যা নেই। এবার আমরা একটু যাব কিসে, এবার আমরা যাব হচ্ছে ন্যূনতম পথে তো দেখলাম, এবার আমরা জেনারেল কেস দেখব। জেনারেল কেসে নদী পার হতে টাইম, জেনারেল কেসে। আর অবশ্যই আমি এই যে ভাইয়া নতুন একটা সিস্টেম আপনাদেরকে জানাইলাম, যাদের কাছে এই জিনিসটা নতুন মনে হয়েছে এবং বুঝতে পারছেন, কনফিউশন ক্লিয়ার হয়েছে, এখন ইউভি ডাব্লিউ কোনটা নিব না নিব এগুলো নিয়ে যাদের আর মনে এখন কনফিউশন নাই, আপনি ইজিলি পানির মতো হয়ে গেছে, তারা ভাইয়াকে অবশ্যই পোস্ট করে জানাবেন স্ক্রিনশট সহকারে যে হ্যাঁ ভাইয়া এখন আমার কাছে জিনিসটা পানির মতো সহজ হয়েছে। আমি জিনিসটা আপনাদের থেকে জানতে চাই যে আমি কি পারলাম কিনা আপনাদের এই যে দুর্বোধ্যতা, এটাকে ভেঙে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার করতে পারলাম কিনা। ঠিক আছে, ওকে। বোর্ড পরীক্ষা আমার পথে করতে হবেন, বোর্ড পরীক্ষায় কোনো সমস্যা নেই, বোর্ড পরীক্ষা আপনি করতে পারবেন, ফুল মার্কস পাবেন, নো টেনশন। অনেক সময় কিছু কলেজে হয়তো নাও বুঝতে পারে, তো ওই কিছু কলেজের জন্য আর কি ওই মেথডে যাওয়াটা একটু সেফ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু এবার পরে যাই জেনারেল কেসে নদী পারের সময়, নদী পারের সময়। তাহলে চলেন আমরা একটু দ্রুত এটা করে ফেলি। সো আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চেন করব পরপর, আপনারা আমাকে অ্যান্সার দিবেন, ঠিক আছে? এই হচ্ছে আমার, আচ্ছা একটু পাশে আঁকি। আচ্ছা, তা আমরা কি করব, আমরা দেখেন এইটা বলতে পারি কিনা। আচ্ছা, আমি ভাইয়া আপনাদের কাছে কিছু কোশ্চেন করব, আপনারা একটু আমাকে পারলে কমেন্ট করে জানায়েন। আমি করলাম কি, একটা নৌকা এরকম একটা নদীতে রাখলাম, নদী যে স্রোতটা তাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি ধরেন নৌকার মধ্যে আলাদা কোনো বেগ দিলাম না, নৌকাটাকে জাস্ট নদীর মধ্যে রাখলাম, তাহলে স্রোতটা কি করবে, তাকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে নৌকার যদি নিজস্ব কোনো বেগ না থাকে, তাহলে কি নৌকার পক্ষে কখনো সম্ভব এইরকম কেসে যে নৌকাটা পার হয়ে ওই পারে যাবে? এটা কি কখনো পসিবল? আমাকে একটু জানান তো ভাইয়া। কখনো পসিবল না। এই যে সামি বলছে, সালাউদ্দিন বলছে, মারুফা বলছে, সাদিয়া, মাইশা, ইসরাত, সুবহানা, অনিকা, আরো অনেকে, থ্যাংক ইউ, আপনি একটা নাম পড়ে শেষ করতে পারছি না ভাইয়া, সরি। তো অনেকে বলছে জি ভাই এটা কখনোই সম্ভব না, কারণ এটা যে সামনের দিকে নিবে, কখনোই নদী পার হইতে সাহায্য করবে না। তাহলে এই ইউ বেগটা নদী পার হইতে কোনোই সাহায্য করে না। এবার তার মানে আমি একটা জিনিস বুঝে গেছি, স্রোতের বেগ যেহেতু কোনো কন্ট্রিবিউট করতেছে না, তাহলে নদী আমি পার হচ্ছি আসলে কার কারণে? শুধুমাত্র নৌকার বেগের কারণে। তো নৌকার বেগও কি পুরাটা কাজে লাগে? অ্যান্সার হচ্ছে না। দেখেন, ধরেন আপনি এই দিক বরাবর রওনা দিলেন, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ভি, আপনি রওনা দিলেন, ধরেন আপনার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আপনি এটা ধরলেন। এখন আপনি একটু চিন্তা করেন তো, এই ভিটাকেও কি দুইটা উপাংশে ভাগ করা যায়? একটা উপাংশ কি হবে, উপরের দিকে একটা উপাংশ হবে, আর একটা উপাংশ কি হবে, এই দিকে হবে। তো এখন আপনি একটু যদি ভাইয়া নিজে নিজে চিন্তা করেন যে এই দিকে আপনার অ্যাঙ্গেলটা কত, এই টোটালটা আলফা হইলে এটা কত, 180 মাইনাস আলফা, এটা তো আপনি বুঝতেছেন। তাহলে টোটালটা যা, আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 180 মাইনাস আলফা হয়, তাহলে এই দিকের উপাংশটা কি হবে, এই দিকের উপাংশটা হবে ভি
কজ 180 মাইনাস আলফা, আর কজ 180 মাইনাস আলফা যে কথা, মাইনাস ভি কজ আলফা একই কথা। তাহলে এই দিকে আপনি একটা উপাংশ পাচ্ছেন যেটার মানটা কত আপনি বের করে ফেললেন। আচ্ছা, আবার চিন্তা করেন উপরের দিকে যে উপাংশটা সেটা আসলে কত হবে, ভি সাইন 180 মাইনাস আলফা। ভি সাইন 180 মাইনাস আলফা যে কথা, সাইন আলফা একই কথা। এখন খেয়াল করে দেখেন যে ভাইয়া এই যে ভি, প্রথমত আমরা খেয়াল করছি যে ইউ বেগটা আমার নদী পার হইতে কোনোই সাহায্য করে না, সো ইউ তো প্রথমেই বাদ, এই ভি বেগটাই তারা আমাকে সাহায্য করবে। এখন আমি ভিটাকেও দুই ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে এইদিকে মাইনাস ভি কজ আলফা, আর এদিকে হচ্ছে উপরের দিকে ভি সাইন আলফা। এর মধ্যে দেখেন ভি কজ আলফা সেটাও কি স্রোতের বেগের উল্টা, মানে স্রোতের বেগ সামনে টানতেছে, মাইনাস ভি কজ আলফা আমাকে এদিকে টানতেছে। তাহলে এই ইউ বা মাইনাস ভি কজ আলফা সেটা কি সামনে পিছে ধাক্কা ধাক্কি করতেছে। এই ইউ বা মাইনাস ভি কজ আলফা কোনোটাই কিন্তু আমাকে নদী পার হইতে সাহায্য করে না। তার অর্থ কি, নদী পার হইতে একমাত্র কোন বলটা আমাকে সাহায্য করে, এই যে ভি সাইন আলফা দেখতেছেন, এইটা হচ্ছে নদী পারের দিকে আছে, তাহলে নদী পার হইতে শুধুমাত্র ভি সাইন আলফা এই বেগটাই আমাকে সাহায্য করবে। এখন দেখেন তো ভাইয়া এই চিত্রে একটা ভুল আছে, আবারও বলি এই চিত্রে একটা ভুল আছে। ভুলটা কি দেখেন, আগে ভুলটা শিখেন, তাহলে আপনার কাছে সব কারেক্ট হয়ে যাবে। এই চিত্রে ভুল কোথায়, ওই যে আগের মতো ভুল, আমি হয় ইউ ভি সাইন আলফা মাইনাস ভি কস আলফা এই তিনটাকেও লিখছি, ভিও লিখছি, একসাথে সব লিখতে পারবো না। আমাকে কি লিখতে হবে খেয়াল করেন, আমি আসলে কিভাবে লিখতে পারি। দেখেন আমি বললাম 1 নাম্বার, এটা 2 নাম্বার, 1 নাম্বারটা রাইট, 2 নাম্বারটাও রাইট, কিন্তু এই প্রসেসটা ভুল আছে। কেন? কারণ আপনি একই সাথে ভিও আছে, ভি সাইন আলফা ভি কজ আলফা এগুলাও আছে, সেটা তো হইতে পারে না। হয় আপনার ভি থাকবে, অথবা ভি কে ভেঙে ভি সাইন আলফা মাইনাস ভি কজ আলফা এটা থাকবে। আপনি একই সাথে ভিও লিখছেন, তার দুটো উপাংশ লিখছেন, মানে আপনার ভি হচ্ছে 10 টাকা, এটা দিয়ে আপনি ধরেন 2টা চিপস পাইছেন, আপনি 10 টাকাও হাতে রাখবেন, 2টা চিপসও আপনি পেয়ে যাবেন, এটা তো পসিবল না। তাহলে দেখেন হয় আপনার ইউ আর ভি এই দুজন আছে, অথবা আপনার ইউ তো ইউ এর মতোই আছে, ভি কে ভেঙে এই দুইটা আছে। এখন আপনি চিন্তা করেন, আমরা জেনারেল কেস চিন্তা করতেছি, কজের ভিতরে মাইনাস থাকলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে না? হ্যাঁ, যদি ধরেন কজ মাইনাস 30 ডিগ্রি, তাহলে সেটা কি আসবে, শুধু কজ 30 ডিগ্রি সমান। কিন্তু এখানে কি শুধু মাইনাস কজ আসছে, এখানে কি কজ 180 মাইনাস থিটা, কজ 180 মাইনাস থিটা যখন হয় তখন আর মাইনাস কজ শুধু কজ থিটা হয় না, তখন মাইনাস কজ থিটা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে খেয়াল করেন, আমাকে একটু বলেন তো ভাইয়া, আমি জেনারেল কেজে পার হইতে চাচ্ছি, নদী পার হইতে চাচ্ছি, নদীটা আমি কোন দিকে পার হব? আমি যদি একটু বলি নদী আমার কোন দিকে পার হওয়া দরকার, নদী হচ্ছে সোজা এই পারে আমাকে পাড়ি দেওয়া লাগবে, বা এখানে এই চিত্রে যদি বলি সোজা এই পারে পাড়ি দেওয়া লাগবে। এখন আমাকে একটু ভাইয়া কমেন্ট করে জানান তো, 1 নাম্বার কেস নাকি 2 নাম্বার কেস, কোন কেস নিয়ে চিন্তা করলে আমি ইজিলি বের করতে পারবো নদী পার হইতে কতটুকু সময় লাগবে, 1 নাম্বার কেস নাকি 2 নাম্বার কেস? 2 নাম্বার। এই যে সানজিদা বলছে, নাইম বলছে, কেয়া বলছে, তারপর হচ্ছে আরো ইসরাত, তারপর মারুফা, সামি, তারপর আরো অনেকে। ভাইয়া আসলে পড়েও শেষ করতে পারতেছি না। তো থ্যাংক ইউ, আপনারা সবাই আমার সাথে সাপোর্ট দিচ্ছেন, কমেন্ট করে জানাচ্ছেন। তাহলে চিন্তা করেন 1 নাম্বার নিয়ে কাজ করাটা একটু জটিল, কারণ আমি যেই দিকে পার হইতে যাচ্ছি ওই দিকে কোনো বেগ পড়ে নাই। এখন দেখেন 2 নাম্বার নিয়ে কাজ করা কেন সহজ, কারণ আমি জানি ইউ আমাকে বেগ ওই পারে যেতে কোনো সাহায্য করে না, ভি কজ আলফা কোনো সাহায্য করতেছে না, একমাত্র সাহায্য করে কি ভি সাইন আলফা। তো আমি যেদিকে যেতে চাই ওই দিকে এই বেগটাই আছে। তাহলে আমাদের সূত্র দেখেন, ওয়াই অক্ষে যদি আমরা অ্যাপ্লাই করি, ওয়াই অক্ষে আমার কি সমবেগের সূত্র অ্যাপ্লাই করবো, এস ইকস টু ভিটি। তাহলে এস ইকস টু ভিটি আমাকে অ্যাপ্লাই করতে হবে, এই বরাবর কি একটাই সরণ আছে, সেটা কি, সেটা হচ্ছে ডি। তাহলে সরণের জায়গায় হচ্ছে ডি, বেগের জায়গায় কি একটা মাত্র বেগ আছে, ভি সাইন আলফা ইনটু টাইম। তাহলে এখান থেকে আমার টাইমটা চলে আসে কি, ডি ডিভাইডেড বাই
ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটাই হচ্ছে আমাদের জেনারেল টাইমের সূত্র, যে আমরা যে কোনো ভাবে যদি রওনা দিই, আমি আলফা কোণে রওনা দিলে, ভি বেগে রওনা দিলে আমাকে এই পরিমাণ সময় লাগবে নদী পার হইতে। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত কি ভাইয়া বুঝতে পারছেন? যারা এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন যে জেনারেল যে কোনো সময় যে কোনো ভাবে নদী পার হইতে গেলে কিভাবে নদী পার হবে, সেটা টাইম কিভাবে বের করতে হয়, এই চিত্রটা যে ভুল, এটা যে কারেক্ট, ভি সাইন আলফা এখান থেকে কিভাবে আসে, এইটুকু মতো যারা বুঝতে পারছেন আমাকে অবশ্যই হচ্ছে আপনারা পোস্টের মাধ্যমে জানাবেন, হ্যাঁ ভাইয়া এইবার আমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে, নাও আমি কনফিডেন্ট। আমি দেখতে চাই আপনারা এই জিনিসটা জানাচ্ছেন, প্রকাশ্যে জানাচ্ছেন যে আপনারা কনফিডেন্ট, আপনারা মজা পাচ্ছেন, আপনারা ফিল করতে পারছেন আমি পারবো, এই জিনিসটা অনুভব করতেছেন। এটাই হচ্ছে আমার চাওয়ার কিচ্ছু না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত দেখে নিলাম। এবার চলেন আমরা আরেকটু সামনে আগাই। এইটা কি বুঝেন যে আমি যদি চাই যে ভাইয়া মিনিমাম টাইমে নদী পার হব, আমি যদি চাই মিনিমাম টাইমে নদী পার হব, এটা তো জেনারেল কেস, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। মিনিমাম টাইমে পার হইতে গেলে কি হইতে হবে দেখেন, এই ডি তো ধ্রুব, তারপর নৌকার বেগ ভিও ধ্রুব, আপনি এক একটা অ্যাঙ্গেল মানে এক একটা আলফায় রওনা দিবেন, আপনার এক একটা টাইম লাগবে। তাহলে আপনার টাইম যদি সব থেকে ছোট হইতে হয়, তাহলে সাইন আলফা কি সব থেকে বড় হইতে হবে। টাইম যদি সব থেকে ছোট হইতে হয়, সাইন আলফা কি সব থেকে বড় হইতে হবে। সাইন আলফা সব থেকে বড়। আচ্ছা, নামাজের সময় প্রায় হয়ে গেছে ভাইয়া, জাস্ট এই টপিকটা শেষ করে নামাজের ব্রেক দিব। তাহলে একটু চিন্তা করেন ভাইয়া, সাইন আলফা এটা যত বড় হবে টাইমটা তত কম লাগবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা জেনারেল টাইমের সূত্র পাইছি হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো এখানে একটু খেয়াল করেন, আমাদের এই জায়গায় আমরা কি বলতেছিলাম যে এইটা ধ্রুব, তারপর এইটা ধ্রুব, তার মানে এই সাইন আলফা যত বড় হবে টাইমটা কি আমার তত কম লাগবে। তাহলে টি মিনিমাম সব থেকে কম টাইম লাগবে কখন, যখন আপনার এই সাইন আলফাটা সর্বোচ্চ মান হবে। এটা সর্বোচ্চ মান কত 1। এটা কখন হয়, যখন আলফাটা 90 ডিগ্রি। এখন আলফা 90 ডিগ্রি হলে আমার টাইমটা সব থেকে কম লাগবে। এখন আলফা 90 ডিগ্রি জিনিসটা আসলে কি বোঝায়, ধরেন এই তো আমার সেই নদীটা, তো এই নদীর মধ্যে এই হচ্ছে স্রোতের বেগ, এই হচ্ছে আমার নৌকার বেগ, তাই না? তাহলে নৌকাটা যদি একেবারে 90 ডিগ্রিতে রওনা দেয়, একদম লম্বভাবে রওনা দেয়, তখন আসলে কি আসবে, তখন হচ্ছে সে সব থেকে কম টাইমে নদী পার হইতে পারবে। ঠিক আছে, তাহলে এই কেসে হচ্ছে সে সব থেকে কম টাইমে নদী পার হইতে হবে। এখন এই যে এইখান থেকে যে ব্যাখ্যাটা দিলাম, এটা হচ্ছে একটা মানে পুয়ার এক্সপ্লেনেশন, নট মানে হাই লেভেলের এক্সপ্লেনেশন না। কেন? কারণ এটা আমি আপনাকে ব্যাখ্যা দিছি কি দিয়ে, ম্যাথ দিয়ে। ম্যাথের লেভেল দৌড় যেখানে শেষ হয় তার উপর থেকে ফিজিক্সের লেভেল শুরু হয়। আমার এখনো মনে আছে, আচ্ছা ওইটা না বলি। তো এখানে আমি আপনাকে ব্যাখ্যা দিছি যে ভাই টি মিনিমাম হবে ডি বাই ভি, এখানে যখন সাইন আলফা সর্বোচ্চ হবে তখন টি আচ্ছা সর্বনিম্ন হবে। তো এটা ছিল হচ্ছে ম্যাথমেটিক্স দিয়ে, তাই না? সাইন 90 হলে এটা হয়, এটা ম্যাথমেটিক্স আপনাকে বলতেছে। তো ম্যাথমেটিক্স এর এক্সপ্লেনেশন হচ্ছে সব থেকে সহজ এক্সপ্লেনেশন, এর উপর থেকে হচ্ছে ফিজিক্সের এক্সপ্লেনেশন শুরু হয়। তাহলে এটা কি, সেটা হচ্ছে দেখেন, একটু আগের চিত্র খেয়াল করেন। আগের চিত্রে আপনি কি বলছেন যে ভাইয়া এই ইউ বেগটা নদী পার হইতে কোনোই সাহায্য করে না, এই ভি এর একটা অংশ মাইনাস ভি কজ আলফা, এটাও কোনো সাহায্য করে না। ভি এর শুধুমাত্র এই দিকে যে অংশটা থাকে ভি সাইন আলফা, এইটাই হচ্ছে শুধুমাত্র আপনাকে নদী পার হইতে সাহায্য করে। এখন আপনি খেয়াল করেন তো, এই যে আমার টোটাল যে ভি বেগটা, এই ভি বেগের একটা অংশকে এইদিকে খরচ হয়ে যাচ্ছে, যে ভি কজ আলফাটা আমার অপচয় হচ্ছে, এটা আমাকে নদী পার হইতে কোনো সাহায্য করতেছে না। আমাকে আসলে সাহায্য করতেছে কি এই ভি সাইন আলফাটা। তাহলে আমি এই ভি কজ আলফা যত কমাইতে পারবো তত কি হবে, ভি সাইন আলফাটা তত বাড়বে। মানে আমার ভি নৌকার বেগের যত বেশি অংশ হচ্ছে এই বরাবর পড়বে, তত কি আমার এই দিকে বেগটা বাড়বে, তত এই দিকে বেগ যত বার হবে তত আমি ফাস্ট পাড়ি দিতে পারবো। তাহলে আমার এই ভি বেগটা যত হচ্ছে এই লম্বের কাছাকাছি আসবে, তত হচ্ছে কি ভি বেগের ম্যাক্সিমাম অংশ আমি পার হওয়ার দিকে খরচ করতে পারবো। যখন পুরা ভি বেগটাই একেবারে এই দিকে চলে আসছে, তখন এই দিকে কোনো অংশই খরচ হবে না, টোটাল ভি বেগটাই আমার পার হওয়ার জন্য কাজে দিবে। তখন কি আমি সব থেকে বেশি বেগ পাচ্ছি পার হওয়ার জন্য, তখন কি আমি একদম ফাস্টেস্ট পসিবল ওয়েতে সব থেকে দ্রুত নদীটা পার হইতে পারবো। ওইটাই দেখেন হয়েছে, দেখেন টোটাল ভি বেগটাই আমার এইদিকে কাজে লাগছে, এইদিকে আর কিছুই খরচ হয় নাই। তার মানে আমি সব থেকে দ্রুত এখন নদীটা পার হইতে পারবো। তাহলে এইটা হচ্ছে টি মিনিমাম টাইম, যে মিনিমাম টাইমে নদী পার হইতে কতটুকু সময় লাগে সেটা বের করে
ফেললাম। এবার আমরা 2-3 মিনিট একটু কাজ করে নামাজের ব্রেকে চলে যাব। এখন দেখেন, আপনি যদি এইভাবে রওনা দেন, আপনার কিন্তু লব্ধিটা ইউআরভি এর মাঝামাঝি এইরকম কোন একটা দিকে চলে যাবে। তো আপনি মিনিমাম টাইমে যখন রওনা দিবেন, তখন কিন্তু আপনি একেবারে সোজাসুজি পৌঁছাইতে পারবেন না, আপনি একটু দূরে যায় পৌঁছাবেন। আপনি ধরেন এইরকম কোন একটা জায়গায় যেয়ে পৌঁছাইলেন, তো আপনি আপনার নর্মাল জায়গা থেকে কতটুকু সামনে যায় পৌঁছাবেন সেটা হচ্ছে এক্স, যে আমি কত দূর যেয়ে পৌঁছাবো। ঠিক আছে, এখন আবারও বলি যে এই চিত্রটার মধ্যেও কিন্তু ভুল আছে। এই চিত্রের মধ্যে ভুল আছে কিভাবে, হয় আমি ইউভি লিখবো অথবা ডাব্লিউ লিখবো, একসাথে তিনটাকে লেখা আসলে লজিক্যাল না, কিন্তু আমরা ট্রেডিশন অনুযায়ী এটা লিখে থাকি। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই ডাব্লিউ এর মান কত, আমি তখন কি বলবো, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 90। cos 90 কত, 0। cos 90 হচ্ছে আমাদের 0। তো এই জিরোটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত আসবে, এটা চলে আসবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে কত বেগে নদীটা আমি পাড়ি দিব, নদীটা কত বেগে পাড়ি দিচ্ছি সেই মানটা আমরা বের করে ফেললাম। এখন আমরা তাহলে মিনিমাম টাইমের শর্ত বের করলাম কি, এইটা একটা শর্ত, এটা আমরা অবশ্যই বক্স করে রাখবো, যে আমাকে 90 ডিগ্রিতে রওনা দিতে হবে। 90 ডিগ্রিতে রওনা দিলে আমি মিনিমাম টাইমে পৌঁছাইতে পারবো। আরেকটা আমরা বের করলাম যে কত বেগে পৌঁছাবো। এরপর আপনাকে আরেকটা জিনিস জাস্ট বের করতে বলবো, আপনি কত দূর পরে যে পৌঁছাবেন বা পার বরাবর কত দূর অতিক্রম করবেন। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই এক্স কি, এক্স হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা যদি বের করতে চান তাহলে আপনি কিভাবে বের করবেন। তো এইটা বের করেই আমরা নামাজের ব্রেকে চলে যাব। তো এখন আবারও আমি আগের কাজটা করব, যে ভুল চিত্র না লিখে দুইটা পারফেক্ট চিত্র আঁকবো। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে এই যে পার বরাবর কতটুকু দূর সে চলে যাবে সেটা আমি বের করতে চাচ্ছি। এখন আমাকে একটু কেউ বলতে পারবেন যে পার বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা বের কর, সেটা আসলে কোন অক্ষে যাচ্ছে, সে এক্স অক্ষ বরাবর সে একটা দূরত্ব পাড়ি দিচ্ছে। তাহলে কোন চিত্রটা নিয়ে কাজ করলে আমাদের ইজিয়ার, 1 নাম্বার চিত্রটা নিয়ে কাজ করলে আমরা এক্স বের করা সহজ হবে, নাকি 2 নাম্বার? দুইটার একসাথে তো কারেক্ট হইতে পারে না। এই চিত্রও কারেক্ট, এই চিত্রও কারেক্ট, হয় আমি এই 2 নাম্বার চিত্র ইউজ করব অথবা 1 নাম্বার চিত্র ইউজ করব। কোন চিত্র ইউজ করা বেটার? অ্যান্সার কিন্তু এই যে এই চিত্রটা, 1 নাম্বার চিত্র ইউজ করা বেটার। কেন? কারণ দেখেন, আপনি যদি এক্স অক্ষে কাজ করেন, এক্স অক্ষে যদি কাজ করেন, এক্স অক্ষে কাজ করা মানে কি, শুধুমাত্র এই দিক বরাবর আপনি কাজ করতেছেন। এই দিকে আপনার টোটাল কয়টা বেগ আছে? একটা। কারণ কি, ভি বেগের এদিক বরাবর কি কোনো উপাংশ আছে? নাই। ভি কজ 90, ভি কজ 90 কত? 0। তাহলে ভি বেগের এদিকে কোনো উপাংশ, টোটাল বেগ এদিকে একটাই বেগ আছে, সেটা কি ইউ। আর এইদিকে একটাই সরণ, সেটা কি এক্স। তাহলে আমরা সমবেগের সূত্র মেরে দিব, এসি কস টু ভি টি। তাহলে সরণ কত? সরণ হচ্ছে এক্স পরিমাণ গেছি। এইদিকে কয়টা বেগ আছে? একটা মাত্র বেগ আছে, সেই বেগ কি ইউ। কোনো কনফিউশনই নাই যে আপনি যে বলবেন বা এখানে ডাব্লিউ কেন আসতো না, ডাব্লিউ আসার প্রশ্নই নেই। আপনি এই সিচুয়েশন নিয়ে কাজ করলেন, ডাব্লিউ আসতো, হয় আপনার ডাব্লিউ আছে অথবা ইউভি আছে। তো ডাব্লিউ আপনি চিন্তা করবেন না, এটা ফার্স্টেই বাদ। হয় আপনার ইউ বা ভি, যে কোনো একটা হবে। আপনি কাজ করতেছেন এই দিক বরাবর, ভি তো আছে তার সাথে 90-তে, তো ভি কোনো এফেক্টই ফেলবে না। টোটাল এফেক্ট কার জন্য? শুধুমাত্র একজনের জন্য, সে কে? ইউ। দ্যাটস ওয়াই আপনি লিখছেন বেগের জায়গায় ইউ ইনটু টাইম। এখন বলবেন ভাইয়া টাইম কি? এখন ভাই টাইমের দিকে একটু খেয়াল করেন তো, এই টাইমটা আসলে কি টাইম? নদীটা পার হইতে হইতে সে কতদূর সামনে আগায় যাবে, নদীটা পার হইতে হইতে কতদূর নৌকাটা সামনে আগায় যাবে, সেই দূরত্বটা আপনি বের করতেছেন। তাহলে এই টাইমটা আসলে কি, নদী পার হওয়ার সময়। এবং নদী পার হওয়ার সময়, এই কেসে নদী পার হওয়ার সময় কত আমরা আগেই বের করে ফেলছি না, ডি বাই ভি। এটা আসলে বক্স করা উচিত ছিল, ডি বাই ভি, এটা বক্স করা উচিত। তো নদী পার হইতে এই সিচুয়েশনে কতটুক টাইম লাগবে তা আমরা আগেই বের করছি।
তো ওই টাইমটাই আমরা এখানে বসাই দিব ডি বাই ভি। তো এই যে সূত্রটা লিখলাম এটাই কিন্তু পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই সময়। ঠিক আছে, তো এইটুকু যারা যারা বুঝতে পারছেন, আমাদের মিনিমাম টাইম হচ্ছে ডি বাই ভি, ওইখানে বেগ কত ডাব্লিউ বের করছে, ইউ স্কয়ার ভি স্কয়ারের রুট, আর কতটুকু সামনে আগা যাবে সেটাও বের করে ফেলছি। আচ্ছা, এবার আমাকে একটু, আমরা নামাজের ব্রেকে যাচ্ছি, তো আপনারা স্ক্রিনশট নিবেন যারা যারা আজকে পর্যন্ত এসে প্রথমবার বুঝতে পারছেন যে হ্যাঁ ভাইয়া এটা তাহলে এইভাবে ঘটতেছে, এখানে ইউ ভি ডাব্লিউ এই কনফিউশন আমার নাই, এখন আমি জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে আমার পানি ভাত। আপনি স্ক্রিনশট নিবেন এবং ভাইয়াকে জানাবেন যে আপনি বুঝতে পারছেন। তো আমরা এখন ব্রেকে যাচ্ছি। ব্রেক 5টা 6, তো 5টা 6 থেকে 5টা 18, 12 মিনিট দিচ্ছি ভাইয়া, এর মধ্যে একটু আমরা সবাই আসর নামাজ পড়ে নিব।
18 দিন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আবার ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। আমাদের নামাজের বিরতিতে আমরা চলে গেছিলাম, নামাজের বিরতি থেকে আবার ব্যাক করছি। আপনারাও আশা করি খুব দ্রুত ব্যাক করবেন। এখনো সবাই জয়েন হয়ে উঠে নাই। বিরতি যাওয়ার আগে আগের স্লাইডে রাখেন। ও আচ্ছা, আগের স্লাইডটা চলে গেছে, ঠিক আছে। যারা আগের স্লাইড দুই একজন দেখতে যাচ্ছিলেন, আচ্ছা ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস আবার শুরু করতে যাচ্ছি। সবাই জয়েন করতে করতে আমি একটু 2-1 মিনিট কথাবার্তা বলি, তাই না? তাহলে হচ্ছে সবাই জয়েন হয়ে যেতে পারবে। ওকে ভাই, আপনি তো আমার নিজের সম্পর্কে কিছু বলেন, আপনার নিজের সম্পর্কে কিছু বলেন, তাহলে কিভাবে কপি করব? এই যে আপনারা 2 বছর 1.5 বছর ধরে ক্লাস করতে থাকবেন, ক্লাস করতে করতে একটা এক এক ক্লাসে এক একটা ছোটখাটো টুকটাক জিনিস জানবেন। একদিনে তো কারো সম্পর্কে পুরোপুরি জানা যায় না, আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। তো আমাদের এই পড়াশোনার এই জার্নিটাতে আমাদের আসলে সব থেকে বড় যে জিনিসগুলো মাথায় রাখতে হয় তার মধ্যে একটা হচ্ছে ফোকাস, নিজের মনকে কন্ট্রোল করা, নিজের নফসকে কন্ট্রোল করা। যেমন আমি একটু আগে নামাজ পড়তেছিলাম, তো নামাজের মধ্যে আমি অনেকদিন পর তেলাওয়াত করলাম, সেটা হচ্ছে সূরা নাজিয়াত, সম্ভবত হ্যাঁ সূরা নাজিয়াতের মেবি 37 নাম্বার থেকে 41 নাম্বার ভার্স। তো অনেকদিন পরে পড়লাম, আমার এখন মনে আছে এটা আমার ছোটবেলায় খুবই প্রিয় আয়াত ছিল, যে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি নাফস ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তো এই আয়াত দুইটা যেটা করে সেটা হচ্ছে, মানে আয়াত দুইটা না, প্রায় 37 থেকে 41, মেবি 4 বা 5 আয়াত। তো বেসিক্যালি এখানে যে কাজগুলো বা যেই ব্যাপারগুলো সম্পর্কে মানে বর্ণনা করা হয়, সেগুলো আসলে পুরো মানুষের লাইফের যে পারপাস সেটাকে সামারাইজ করে। যেমন আপনি দেখবেন প্রথম দিকে যেটা বলতেছে ফাআম্মা মান তাগা, যে হচ্ছে নিজের উপর জুলুম করে বা জুলুম করে, তারপর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম। আর এরপর কি বলে যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে এবং হচ্ছে যে যে হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করে, তার ঠিকানা হবে জান্নাত। সো মানে খুব সিম্পল, খুব সুন্দর সাবলীল কয়েকটা আয়াত, যেটার মধ্যে আসলে অনেক কিছু সামারাইজ করা। তো আমি যখন প্রথমবার পড়ি, আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছিল যে প্রথমে যেহেতু বলছে যে যে জুলুম করে এবং হচ্ছে যে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তার ঠিকানা জাহান্নাম। তো হওয়া উচিত কি ছিল, যে যে জুলুম করে না এবং হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, আখিরাতকে প্রাধান্য দেয়, তার ঠিকানা হবে জান্নাত। এরকম হওয়ার কথা ছিল না? কিন্তু দেখেন পরের জায়গায় এসে উল্টায় গেছে, মানে উল্টানো বলতে একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কথা বলছে। বলছে যে যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং যে তার নিজের নফসকে কন্ট্রোল করে, তার ঠিকানা হবে হচ্ছে জান্নাত। তো নর্মালি যেটা হয় যে ল্যাঙ্গুয়েজের কিছু এফেক্ট থাকে বা ল্যাঙ্গুয়েজের কিছু ওয়ে থাকে, যে আপনি ডিরেক্টলি জিনিসটাকে উল্টায় দিলেন, ফলে ওইটা উল্টা মিনিংটা প্রকাশ করবে বা এটার অল্টারনেটিভটা প্রকাশ করবে। এইটা এক ধরনের এক্সপ্রেশন। বাট যখন আপনি ডিরেক্টলি জাস্ট পজিটিভকে নেগেটিভ না করে আপনি যখন এটাকে ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে বলেন, তখন এটার মর্যাদাটা বা এটার লেভেলটা অনেক উপরে চলে যায়। তো কোণের স্পেশালিটি হচ্ছে যে যখন আমাদের এখনকার যুগটা তো সায়েন্সের যুগ, বাট যখন হচ্ছে আমাদের যুগটা ছিল হচ্ছে ম্যাজিকের, লাইক হচ্ছে যে ম্যাজিক তো আমরা বুঝি, ম্যাজিক হচ্ছে এমন কিছু একটা যেটা হচ্ছে আমাকে সাময়িকভাবে মোহিত করে, ভিতরের পিছনের কাহিনীটা আমি জানি না, তাই ওটা দেখে আমি সারপ্রাইজড হই। সো ওইটার অল্টারনেটিভ মানে ট্রু সুপার ন্যাচারাল কিছু যেটা, সেটাকে আমরা ইসলামিক ভাষায় কি বলি, মোজেজা বলি, তাই না? যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে হচ্ছে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করছিল। এই ধরনের স্পেশাল জিনিসগুলো যেগুলো হচ্ছে রিয়েলি ঘটে, সুপার ন্যাচারাল কিছু একটা। তো আমাদের যখন সিনারিওটা বা মানব সভ্যতার ব্যাপারটা যখন এরকম ছিল, সব থেকে হাইয়েস্ট লেভেলের প্রায়োরিটি দেওয়া হইতো ম্যাজিককে, তখন দেখা যাচ্ছে কোরআনে এমন কিছু জিনিস বর্ণনা করা হয়েছে বা এমন কিছু ঘটনাকে উল্লেখ করা হয়েছে যেটাকে সুপার ন্যাচারাল, মানে ম্যাজিককে টক্কা দেওয়ার জন্য তখন ছিল হচ্ছে মোজেজা। তারপর কিছুদিন পর গেল, তখন যুগটা আসলো হচ্ছে সাহিত্যর। তো সাহিত্যের যখন যুগ আসলো, তখন ব্যাপারটা কি দাঁড়াইলো, যে যখন হচ্ছে অনেক বড় বড় কবিদের আবির্ভাব ঘটে, তখন দেখা গেল কোরআনের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সোফার এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের অতি উচ্চমাত্রার সাহিত্য, এত উচ্চমাত্রার সাহিত্য আর কোথাও এক্সপ্লেন করা পসিবল হয় নাই। এমনকি এটা দেখবেন যে কোরআনের মধ্যে এরকম আয়াতও আছে যে যদি তোমরা পারো একটা আয়াত পর্যন্ত বানায় দেখাও, কিন্তু এই পর্যন্ত কেউ বানাইতে পারেনি। এরপর আস্তে আস্তে আরো সময় চলে গেল, তারপর হচ্ছে যে আমাদের কি আসলো, সায়েন্সের যুগ আসলো। সায়েন্সের যুগে দেখেন এখনো পর্যন্ত পবিত্র কোরআনে এমন একটা জিনিসও পাওয়া যায় নাই যেটা হচ্ছে আমরা রং প্রমাণিত হয়েছে। তো ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আমরা 100-200 বছর হয়েছে হয়তো জানছি,
বাট ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে সেই 1400-1500 বছর আগে থেকে এটা বলা হয়েছিল। তারপর আরো অনেক কিছু, যেমন আরো মজার বিষয়, আপনারা যখন সেকেন্ড ইয়ারে উঠবেন, সেকেন্ড ইয়ারে খুব স্পেশাল একটা চ্যাপ্টার আছে ফিজিক্সের, যেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মডার্ন ফিজিক্স। এটাতে আপনি রিলেটিভিটি পড়বেন। তো রিলেটিভিটি পড়তে যায় আপনি দেখবেন কি সময় বেড়ে যায়, মানে 5 মিনিটের টাইমটা 5 ঘন্টা হয়ে যেতে পারে, বা আপনার 100 মিটারের দৈর্ঘ্য 2 মিটার হয়ে যেতে পারে। তো এইটা আসলে আপনি ফিল করতে পারবেন না, বিকজ এটার আসলে বাস্তব লাইফে কোনো এক্সাম্পল নাই, বা এটার কোনো আপনি যে একটা জিনিসকে মানে কম্পেয়ার করবেন বাস্তব কোনো এক্সপিরিয়েন্সের সাথে, ওইরকম কোনো এক্সপিরিয়েন্সই নাই। তো আগে মানুষ জানতো না, এই জিনিসটা বিশ্বাসও করতো না। যখন 1400-1500 বছর আগে বলা হয়েছিল যে এক রাতের মধ্যে যায় জান্নাত জাহান্নাম সব দেখে আসছে উপর থেকে, তখন ব্যাপারটা অবিশ্বাস্য ছিল। তো দেখেন আজকের দিনে রিলেটিভিটি দাঁড়ায়, যদি একটা মাত্র এক্সাম্পল থাকে রিলেটিভিটি, সেটা হচ্ছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিরাজের ঘটনাটা। এবং আরো মজার বিষয়, আমার কাছে খুব সারপ্রাইজ হয়েছিলাম যখন আমি দেখছিলাম যে পবিত্র কোরআন কি প্রায় 30 পারা, এটার ঠিক একদম মাঝখানে আছে বনি ইসরাইল সূরা, মানে একদম 15 পারা শুরুতে। এই জায়গার প্রথম আয়াতটাই হচ্ছে যতটুকু মনে পড়ে এরকম ছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মানে আমি মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে লাইলাতুল মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসাতে পবিত্র রাত্রে গমন করাইছে, মানে মিরাজের ঘটনাটাকে ইন্ডিকেট করছে। তো একদম ঠিক কোরআনের ঠিক মাঝখানের একদম ওই আয়াতটাই হচ্ছে সেই মিরাজের ঘটনাকে ইন্ডিকেট করে, যেটা হচ্ছে আমাদের সায়েন্স আমাদের আবিষ্কার করছে কত, প্রায় বলতে গেলে 1900 সালের কাছাকাছি সময়। সেটা হচ্ছে প্রায় আজ থেকে 1400-1500 বছর আগে হচ্ছে বলা ছিল। তো এই ব্যাপারগুলো খুবই স্পেশাল। তো আমাদের কাছে বর্তমানে তো আসলে আমরা নামাজ পড়ি, বাট নামাজ পড়ার সময় আমাদের মন থাকে অন্যদিকে। তো নামাজের সময় যখন আমরা মনটাকে ফোকাস করি, আমাদের সবকিছুকে ভুলে যখন একটা দিকে ফোকাস করতে পারি, এটা শুধু আমাদের নামাজের মধ্যেই ট্রেনিং না, এটা কিন্তু আমাদের লাইফের মধ্যেও ট্রেনিং। আপনি যখন পড়াশোনা করবেন, আপনার পড়াশোনার মধ্যে আপনার মন এইদিকে যাবে, মোবাইল টিপতে মন যাবে, ইউটিউব টিপতে মন যাবে, এই সবকিছু থেকে ডিস্ট্রাক্ট করে যে ফোকাস করতে পারা, এই ফোকাস করতে পারে কিন্তু অনেকটুকু ডিটারমাইন করে দেয় যে আপনি হচ্ছে কতদূর লাইফে আগাইতে পারবেন, পড়াশোনায় কতটুকু ভালো করবেন। তো নামাজের মধ্যে যখন এই সূরাটা অনেকদিন পর পড়তেছিলাম, তখন আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ইন দা মিন টাইম কথা বলতে বলতে অনেকজন মানুষ যারা নামাজের ব্রেকে চলছিল গেছিল, তারা চলে আসছে। তো আমরা আর কথা না বাড়ে আমরা শুরু করে দিই আমরা যেই টপিকটাতে ছিলাম। তো নামাজের ব্রেক এটা তো শেষ, তো আমরা কিছু প্রবলেম সলভ করব। তার আগে একটু বলি, আমরা সোফার দেখছি হচ্ছে কি কি দেখলাম। আমরা সোফার দেখছি হচ্ছে নদী নৌকার অঙ্ক দেখলাম, মিনিমাম ডিস্টেন্সে পাড়ি দেওয়া, মিনিমাম টাইমে পাড়ি দেওয়া, কোথায় গেলে লব্ধি বেগ কত আসে, কোথায় কতটুক সময় লাগে, কোথায় কতটুক টাইম লাগে, এই ব্যাপারগুলো আমরা দেখছি। তো আমরা একটু এবার একটা প্রবলেম সলভ করি চলেন। এটা একটা গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যাটা সলভ করলে আপনাদের কনফিউশন আর অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে দেখেন ভাইয়া কি বলতেছে, এখানে বলতেছে হচ্ছে নৌকার বেগ ঘন্টায় এত কিলোমিটার। সো ঘন্টায় এত, তো একটা নৌকার বেগ দেওয়া আছে আপনাকে, সেটা বলছে যে ঘন্টায় 14 কিলোমিটার। তাহলে আপনাকে এটা কি দেওয়া আছে, নৌকার বেগ, তার মানে আপনাকে হচ্ছে ভি দেওয়া আছে এটা। তারপর আপনাকে বলছে একটি নদী আড়াআড়ি ভাবে পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে। তার মানে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আলফা কত, কোন দিকে রওনা হলে আমি হচ্ছে আড়াআড়ি ভাবে পার হইতে পারবো। এবং এখানে আরেকটা জিনিস বলা আছে স্রোতের বেগ। দেখেন স্রোতের বেগ আপনাকে কত দেওয়া, 7 কিলোমিটার/আওয়ার। দ্যাট মিনস আপনাকে ইউ দিয়ে দেওয়া আছে। তাহলে ইউ দেওয়া, ভি দেওয়া, প্রশ্ন করছে কি যে কত কোণে রওনা দিলে আমি হচ্ছে যে অপর পারে সোজাসুজি পৌঁছাইতে পারবো। তো আমরা এইটার নিশ্চয়ই প্রথমবারই দেখছিলাম যে আড়াআড়ি ভাবে নদী পার হইতে হলে, দেখেন আমাকে বলছে কি নদীর আড়াআড়ি ভাবে, যে এই লাইনটা ইম্পর্টেন্ট। আড়াআড়ি ভাবে মানে কি, সোজা ওই পারে যাওয়া, মানে লব্ধি বেগটা একদম এই বরাবর হইতে হবে। তখন আপনার কি করতে হয়, আলফা যেটা হয় সেটা বের করতে হয় কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি এখান থেকে। সো কজ ইনভার্স ইউ কত দেওয়া আছে 7, ভি কত দেওয়া আছে 14। সো এখান থেকে যদি আমরা বের করি একটা মাইনাস হবে সামনে, তাহলে দেখবেন চলে আসবে এটা 120 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম প্রবলেমটার অ্যান্সার কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। এবার চলেন ভাই আমরা পরে কি বলছে, নদীর প্রস্থ এত হইলে এটা পাড়ি দিতে কতটুকু সময় লাগবে। তো আমরা পাড়ি দেওয়ার টাইমটা কিন্তু বের করছিলাম প্রথম ক্ষেত্রে, মনে আছে কিনা আপনাদের, √v² - u²। যারা হচ্ছে খাতায় নোট করছেন, নোট যদি করে থাকেন তাহলে হচ্ছে দেখবেন নোটের মধ্যে অলরেডি আমরা করছিলাম, বা আমি একটু চিত্রের মধ্যে দেখাই দিই। আমি তো এখানে করছি যেহেতু, এখানে আমাদের ছিল হচ্ছে এই জায়গাটায়। দেখেন আমরা বের করছিলাম মিনিমাম ডিস্টেন্সে পার হইতে d/v²/c², এইটুকু পরিমাণ সময় লাগে। তাহলে আমরা এই সময়টুকু একটু ব্যাক করে নিয়ে আসি, এই যে এখানে।
তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডি কত বলছে দেখেন, এটা হচ্ছে কত কিলোমিটার, এই যে 12.125 কিলোমিটার, তাহলে 12.125 কিলোমিটার বলছে, তাহলে 10⁻³ দ্বারা গুণ দিব, আর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি কত? আচ্ছা, এইখানে একটা বিষয় আছে যেটাকে আমাকে বুঝতে হবে। আমি আচ্ছা এভাবে না রেখে আমি এটাকে এভাবে সলভ করতে পারি ডিরেক্টলি। দেখেন 12 পয়েন্ট কত বলছে, 12.125 এটা বলছে, তো আমি এটা কিসে আছে, কিলোমিটার, আর বেগগুলা কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে, তাহলে 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। সো আমি এইভাবে যদি রাখি তাহলে টাইমটা কি আসবে, এটা কিলোমিটার আর এটা কিলোমিটার পার আওয়ার, তাহলে কাটাকাটি করলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে ঘন্টায় বা আওয়ারে। তাহলে এখান থেকে টাইম কত আওয়ার আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 12.125 ডিভাইডেড বাই রুট ওভার 7 স্কোয়ার, সরি 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, তাহলে এখান থেকে আমার চলে আসতেছে হচ্ছে 1.000 এত ঘন্টা। ঠিক আছে, অনেকগুলা জিরোর পর একটা, এত ঘন্টা, বা বলতে পারি হচ্ছে 60 মিনিট অলমোস্ট, বা বলতে পারি হচ্ছে 3600 সেকেন্ড। এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আপনি যে কোনোটাকেই চাইলে অ্যান্সার বলতে পারেন, সবগুলা সেম জিনিস, প্রায় 1 ঘন্টার মতো চলে আসবে। তাহলে এইটুকু পর্যন্ত আমরা করতে পারলাম, এইটুকু আমাদের ডান। তাহলে আমরা মোটামুটি এই প্রবলেমটা শেষ করে ফেললাম। তো এইভাবেই আর কি নদী নৌকার অঙ্কগুলো আমরা পার করি। যেমন আরেকটা অঙ্ক দেখি, এখানে বলছে 36 মিটার চওড়া, তার মানে এখানে ডি দেওয়া আছে 36 মিটার। আর কি কি দিছে, আর আমাদেরকে বলতেছে নদীতে এত বেগে এই বিন্দু থেকে এত নৌকা চলা শুরু করলো, তাহলে আমাদেরকে নৌকাটা কত বেগে চলা শুরু করছে সেটা বলে দিছে। নৌকাটি পার হয়ে চিত্রে প্রদর্শিত বিপরীত তীরে সি বিন্দুতে পৌঁছে, অর্থাৎ সে হচ্ছে সোজা রওনা, সে হচ্ছে এই পয়েন্টে পৌঁছাইছে, তাহলে সে এইভাবে রওনা দিলে সে হচ্ছে এইভাবে পৌঁছায়, সে এটা মিন করতেছে। এবং আমাকে নৌকার বেগ দেওয়া আছে ভি। ঠিক আছে, নদী পার হয়ে চিত্রে প্রদর্শিত নৌকা চলা শুরু করলো বেগে এই বিন্দু থেকে, একটি নৌকা চলা শুরু করলো, নৌকাটি নদী পার হয়ে চিত্রে প্রদর্শিত বিপরীত সি বিন্দুতে পৌঁছালো। স্রোতের বেগ বলা আছে এত, এই যে স্রোতের বেগ, তাহলে এটা আসলে কি, এটা হচ্ছে ইউ দেওয়া, আমাদেরকে ইউ দেওয়া আছে এত, এবং বিসি দূরত্ব নির্ণয় করো। আমাকে বলছে যে বিসি এই দূরত্বটা কত, সেই দূরত্বটা ধরলাম এক্স, এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে বলছে। নৌকাটি সরাসরি বিন্দুতে পৌঁছাতে পারবে, এছাড়া স্রোতের দিকের সাথে কত কোণে রওনা দিলে নৌকাটি সরাসরি বিন্দুতে পৌঁছাতে পারবে সেটাও নির্ণয় করতে বলছে। তাহলে পুরো অঙ্কটাকে আমি একটু সামারি করি। অঙ্কটা কি বলছে, আমার সামনের দিকে স্রোতের বেগ আছে, স্রোতের বেগ কত বলছে, 3 মিটার পার সেকেন্ড, তার মানে এই দিকে আমার ইউ আছে, ইউ হচ্ছে আমার 3, এটা আমাকে বলে দিছে। ঠিক আছে, আর আমি রওনা দিছি কোথায়, সোজা এই দিকে। চিত্রের মধ্যে একটু ভুল আছে, আমি আসলে রওনা দিছি এই দিকে, এই বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো আমাদের এখানে যে চিত্রটা আছে, চিত্রের মধ্যে একটু ভুল আছে, সেই ভুলটা কি, যে এই জিনিসটা ভিবি না, মানে এইটা 10 না, 10 হচ্ছে আমাদের আমি রওনা দিছিলাম বেসিক্যালি আমার এই এই বরাবর। ঠিক আছে, এখন আমাকে বলতেছে কি এত মিটার চওড়া, তার মানে হচ্ছে এই যে এইটুকু, এটা দিয়ে দিচ্ছে আমাদেরকে 36 মিটার। তাহলে 36 মিটার চওড়া একটি নদীতে এত বেগে এ বিন্দু থেকে একটি নৌকা চলা শুরু করলো, নৌকাটি নদী পার হয়ে চিত্র প্রদর্শিত বিপরীতে সি বিন্দুতে পৌঁছালো। এখন আসলে এই যে 10 মিটার পার সেকেন্ড, এটা আসলে ভিও না, এটা আসলে ভিও না, ভিটা কত সেটা আমাদেরকে বলেও নাই। মানে দেখেন, আমি যদি স্রোতের বেগ এই দিকে থাকে, নৌকাটা এইভাবে রওনা দেয়, তাহলে আমি লব্ধি এরকম একটা জায়গায় পৌঁছাবো। সো এই বরাবর বেগ দিছে, এই বরাবরই যাচ্ছে, তাহলে এইটা আসলে আমাকে কি বুঝাচ্ছে, এই জিনিসটা আসলে আমাদেরকে ডাব্লিউ বুঝাচ্ছে। এই জায়গাটা কিন্তু হচ্ছে আমরা খুব ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করবো। যেমন আমি নিজেও কিন্তু একটু কনফিউজ হয়ে গেছিলাম কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা পড়ে। সো এই দিকে হচ্ছে আমার বেগটা 3 দেওয়া আছে, কোনো কনফিউশন নাই। নৌকাটা যদি সোজা রওনা দেয় তাহলেই না সে এইদিকে পৌঁছাবে, তো সোজা কত বেগে রওনা দিচ্ছে এটা কিন্তু আমাকে দেওয়া নাই, কিন্তু সে যেই দিকে যাচ্ছে ওই দিকের বেগটা দেওয়া আছে, মানে এটা লব্ধি বেগ, লব্ধি বেগটা দেওয়া আছে 10। এখন আমাকে জিজ্ঞেস করছে কি, আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে যে আমাকে এই সামনের দিকে কতটুকু যাব সেটার মানটা বের করতে হবে। তাহলে আমরা মানটা বের করব, আর এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছে লব্ধির কোণটা সেটা দেওয়া। এখন দেখেন আমি কি বের করতে পারি, প্রথমত আমি এই কাজটা করে ফেলতে পারি খুব ইজিলি, যেটা হচ্ছে ভি কত, বা আমি ডাব্লিউ এইভাবে বের করি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, বা আমি বলতে পারি হচ্ছে ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো ডাব্লিউ আমাকে কত দেওয়া আছে, 10, 10 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো এখান থেকে আমার ভি কত সেটা বের হয়ে যাবে। আমি যদি একটু সলভ করি, ভি বের করি,
তাহলে এটা আসে হচ্ছে √91, অর আমি এভাবে বলতে পারি যে এটার মান আসলে 9.539 মিটার পার সেকেন্ড, এটা আমি বলতে পারি। আচ্ছা, এখন আমার সামনের দিকে আমি কতটুকু দূরত্ব পাড়ি দিব সেটার একটা ইকুয়েশন আমরা শিখছিলাম। আপনাদের যদি মনে থাকে আমি একটু দেখাই, আমরা ইকুয়েশনটা শিখছি কোথায়, এই যে এইখানে দেখেন, এই স্লাইডে আমরা কিন্তু শিখছিলাম যখন সে সামনের দিকে যায় তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, পার বরাবর কত দূর যায়, সেটা আসলে এক্স ইকুয়ালস টু ইউ ইন্টু ডি বাই ভি। তাহলে ইউ ইন্টু ডি বাই ভি এইটা মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে, আমরা যেখানে ছিলাম সেখানে সলভ করব, এটা হচ্ছে ইউ ইন্টু ডি বাই ভি। তাহলে ইউ কত, ইউ তো আমরা দেওয়া আছে 3, ডি কত, ডি বলছে হচ্ছে 36, ভি কত √91। তাহলে এত মিটার এটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এটা সলভ করলেই হয়, এইটা ইনভার্স ইন্টু 36 তো 3/1, তাহলে আমার চলে আসতেছে হচ্ছে 11.3214 এত মিটার। এই হচ্ছে আমাদের সলিউশন, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম। তাহলে এইটুকু পর্যন্ত যারা যারা ধরতে পারছেন একটু ভাইয়াকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাইয়া ধরতে পারছি। এবং দেখেন এই প্রবলেমটা আমি চুজ করি নাই, আমাদের ফিজিক্সের এসপি টিম চুজ করছে, বাট প্রবলেমটা ভালো ছিল, মানে প্রবলেমটা কনফিউজিং, মানে এত ডিরেক্ট না, ইনডিরেক্টলি বলা। তো নদীতে এই বেগে যাচ্ছে এরকম চিত্র দেওয়া আছে, মাথায় রাখতে হবে নৌকা যেই দিকে যাবে ওই দিক বরাবর বেগ দিলে তার মানে ওটা আপনাকে লব্ধি বেগ দেওয়া আছে। তো ওই লব্ধি বেগ থেকে আমি আগে ভি বের করছি, তারপর আমি ভি বের করার পর এইভাবে অ্যাপ্লাই করে করছি। পরের প্রবলেমটা খুবই সহজ, যে কোন কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। অর্থাৎ এর পরের অংশ আপনাকে আলফা বের করতে বলছে। আলফা কি ওই যে আমরা শিখে আসছি না, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, মানে -3/10। সো পরের পার্ট একদম সিম্পল, ওই পার্টটা না করলেও হয়, তাও ভাইয়া জাস্ট সূত্রের মধ্যে বসায় করে দিচ্ছি, -3/10। ওইটা করলে সরি এখানে তো 10 হবে না, আমরা তো ওই যে বের করছিলাম 3/√91 এটা হবে, কারণ আমাদের ভি এর মান তো √91। তাহলে ওইটা করলে কত আসে, 108 ডিগ্রি। পরের প্রবলেমটা হচ্ছে 108.3297 এত ডিগ্রি। সো আপনি পরের পার্টটা যদি করতে চান যে কত কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে পৌঁছাবে, তাহলে এটা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ হচ্ছে 3 দেওয়া ছিল, ভি হচ্ছে আমরা বের করছি, বসাইলাম, এত ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এখান থেকে আমরা বের করে ফেললাম। সূত্র দিয়ে কেন করলাম, সূত্র দিয়ে করলাম কারণ সূত্র দিয়ে করলে ব্যাপারটা ইজি। আপনি চাইলে আমার মতো করে আবার প্রতিপাদন করে ভেঙে ভেঙেও করতে পারেন, ঠিক আছে। ফিগার 1 মানে কি, ফিগার 1 মানে এটাই হচ্ছে ফিগার 1, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি যারা পারছি এই প্রবলেমটা, যারা পারছে আমি একটু দেখতে চাই, কারণ আমরা তো আসলে কমেন্ট যখন দেখি সবাই কমেন্ট করেন না, কেউ কেউ কমেন্ট করেন, আবার সাধারণত কমেন্ট যারা পারে তারা আসলে করে না, মানে অল্প কয়জন যারা হচ্ছে বুঝতে একটু কষ্ট হচ্ছে তারা কমেন্ট করে। দ্যাটস ওয়াই কমেন্ট থেকে আমরা আপনাদের ফিডব্যাক গুলো পাই না। তাই যারা বুঝতে পারছেন তারা একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন, ভাইয়াদেরকে পোস্ট করে শিখ বুঝে জানাবেন যে হ্যাঁ আমরা পারছি, বা আমাদের কনফিডেন্স ফিল হচ্ছে, বা আমার ভাল লাগতেছে, আমি পারবো বলে, বা বইয়ের প্রবলেমগুলো সলভ করতে পারবো, পরীক্ষার হলে প্রবলেম আসলে এটা আমি ইজিলি সলভ করতে পারবো, সেই কনফিডেন্সটা আমাদের বুস্ট করছে বা তৈরি হয়েছে, এটা আমাদেরকে জানাবেন, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এইটুকু করে ফেললাম। এবার আমরা আমাদের টাইম মনে হয় প্রায় শেষের দিকে, অলরেডি 6 মিনিট বেশি হয়েছে, আর 5-6 মিনিট একটু এক্সট্রা নিব, একটা প্রবলেম সলভ করবো, তারপর ভাইয়া ছুটি দিয়ে দিব, ঠিক আছে। তো একটা কমেন্ট ছিল ভাই, এই আব্দুল্লাহ আল, ওই কমেন্টটা দেখি। সবগুলো আচ্ছা, আমাকে আব্দুল্লাহ আল রাফি বলছে ভাইয়া আপনি যে টপিকগুলো পড়াইছেন তার মধ্যে আমি অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করছি, মোটামুটি সবগুলাই পারছি, 4-5টা শুধু পারি নাই, প্রশ্নগুলো বুঝতেছি না কি করব। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলিনি, সেটা হচ্ছে আপনারা তো এখন মানে প্রথম দিকে আছেন, আমাদের সাথে ইউজ টু হন নাই। আমরা কিন্তু পুরো চ্যাপ্টারটা শেষ হওয়ার পর এক্সট্রা 3টা ক্লাস রাখবো। ওই ক্লাসগুলোর মধ্যে একটা ক্লাস থাকবে, ওই ক্লাসে পুরো 1.5 ঘন্টা জুড়ে শুধু এমসিকিউ সলভ করবো ভেক্টরের উপর। তারপর আরেকটা ক্লাস থাকবে, ওই ক্লাসে আমরা 1.5 ঘন্টা জুড়ে একটা ক্লাসে পুরা শুধু ভেক্টরের উপর সিকিউ সলভ করব। আরেকটা ক্লাস থাকবে, ওই ক্লাসে আমরা পুরা 1.5 ঘন্টা জুড়ে ভেক্টরের অ্যাডভান্স প্রবলেম সলভ করব। সো যারা এমসিকিউ সিকিউ বিভিন্ন জায়গায় প্রবলেম আছেন, ওই ক্লাসগুলো যখন ভেক্টর পুরোটুকু শেষ হয়ে যাবে, আমাদের 1 মাসের ভিতরেই সবকিছু শেষ হবে, তখন আপনি এই জিনিসটাতে আরো অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। তো এবার আমরা একটু দেখি যে ও ও, আচ্ছা আচ্ছা, কি অবস্থা ভাইয়া, কি নাম তোমাদের? আদিব। আর তোমার নাম ভাইয়া? মুইন। কোন ব্যাচ জানি ভাইয়া? 26। আরে সেই, এই যে আপনারা 26 ব্যাচে যারা, চলে আসো চলে আসো চলে আসো ক্যামেরার সামনে।
এই যে 26 ব্যাচের আপনারা ক্লাস করতেছেন, আপনাদের দুইজন ব্যাচমেট কিন্তু চলে আসছে আমাদের সাথে, ঠিক আছে, স্টুডিওতে। তো একজনের নাম হচ্ছে সাদিব। আমার নাম আদিব। আদিব, এই যে আবিদ, কি অবস্থা ভাইয়া, তোমার অনুভূতি বলো, এই যে তোমার ব্যাচমেটটা ক্লাসে আমার আছে। অনুভূতিটা খুবই মারাত্মক, মানে শিক্ষক অফিসে যে আসতে পারছি এবং আপনার সাথে দেখা হয়েছে আচ্ছা, এটা বলে বোঝানোর মতো না। আর হচ্ছে তো আরেকজন ভক্ত শিক্ষক, আর বিশেষ নাম করে কি শাওন ভাইয়া? ভাইয়ের। জি, নাম কি ভাইয়া তোমার? আসো, সামনে আসো। মুইন ইসলাম। মুইন ইসলাম। এই যে দেখছো ভাইয়া, তোমাদের দুইজন ফ্রেন্ড কিন্তু চলে আসছে আমাদের শিক্ষক অফিসে, স্টুডিওতে, একদম ক্যামেরার সামনে। তো তোমরা যখন সুযোগ পাবা ইনশাল্লাহ ভাইয়াদের সাথে চলে আসবা, দেখা হবে ইনশাল্লাহ। আপনার ভাই ফিজিক্স পড়ার পরে আমি হচ্ছে যেই পরিমাণে উপকৃত হয়েছি, আচ্ছা মানে এই শিক্ষক, আমি ফিজিক্স আমি খুব বেশি পারতাম না, আচ্ছা, কিন্তু হচ্ছে আপনার ক্লাস দেখার পর থেকে আমার খুব সোজা লাগতেছে, বিশেষ করে আলহামদুলিল্লাহ, 26-এ অনেক বড় পাচ্ছ। মনে হচ্ছে যে ফিজিক্স এর ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি তো ঠিক আছে ভাইয়া, তোমাদের জন্য বেস্ট অফ জি লাক। আর তোমাদের ফ্রেন্ডদেরকে কিছু বলবা নাকি? ওদেরকে একটা হাই হ্যালো দিয়ে যাও। জি হাই। আর তোমরা একসাথে আসো, আমাদের একটা ছবি তুলে রাখো, যারা যারা তোমরাও এরকম আসতে চাও তারা হচ্ছে এরকম যে একটা দুই একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এবং তোমরা আমাদের এখানে আসবা, ভিজিট করে যাবা, তোমাদের যেই রুমগুলোতে ক্লাস হয় সেই রুমগুলো দেখে যাবা, ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে। আর একটু কাছে নিব না। তো তোমাদেরও রিকোয়েস্ট থাকবে, তোমাদের যারা যারা সুবিধা হয় বা যাদের যে সুযোগ হয়, তোমরাও ইনশাল্লাহ আসবা, আমাদের স্টুডিওগুলো ভিজিট করে যাবা। এই তোমাদের এই দুই ফ্রেন্ডের মতো তোমরাও আসবা, আমাদের সাথে দেখা করে যাবা, তোমাদের চা কফির দাওয়াত রইলো। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। Thank you আসবা ভাইয়া। আবার, ওয়েলকাম ওয়েলকাম। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আচ্ছা, welcome. তো আমরা এবার আরেকটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে যে আইওটিতে আসা, আইওটি 2011-12-তে আসা। আমি এই প্রবলেমটা সলভ করব, এটা সলভ করে আমরা ক্লাসের শেষ করব। আইওটি মানে কি? ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি বা ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটাকে ঘুরায় পেঁচা, মানে একটা আই দ্বারা ইসলামিক ইউমান ইউনিভার্সিটি, আর টি মানে হচ্ছে সম্ভবত টেকনোলজি, এরকম কিছু একটা। এটা হচ্ছে আমাদের কোথায় অবস্থিত? এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত, এবং খুবই খুবই ভালো একটা ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চায় তার জন্য স্বর্গর মতো একটা জায়গা, ঠিক আছে। তো ক্লাস না করে ঘোরাঘুরি করতেছে, ফুয়াদ বলছে। আচ্ছা, তো আমরা একটু সলভ করি। প্রবলেমটা কি বলছে, প্রবলেমটা আমরা একটু দ্রুত দেখি। ওকে, প্রথমে বলছে আচ্ছা, আইওটি স্পেশালিটি হচ্ছে আইওটিতে কিন্তু কোশ্চেন ইংলিশে আছে, বাংলায় আসে না। তো যারা ইংলিশে কোশ্চেন দেখে অভ্যস্ত না, তারা আইওটি এক্সামে একটু ঝামেলা ফেস করে। একটা পাইলট অফ আ প্রাইভেট প্লেন ফ্লাইজ এত কিলোমিটার ইন আ ডিরেকশন অফ নর্থ। তার মানে হচ্ছে এত কিলোমিটার গেছে কোন ডিরেকশনে? ইন আ ডিরেকশন 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট। আচ্ছা, দেন 30 কিলোমিটার স্ট্রেট ইস্ট। ওকে, এটা হচ্ছে ইস্টে স্ট্রেট গেছে। দেন 10 কিলোমিটার স্ট্রেট নর্থ। ওকে, হাউ ফার দ্য প্লেন ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে আমরা একটু এটা দ্রুত সলভ করে ফেলি। এটা কি কি বলছে আমরা একটু দ্রুত আঁকাকি করি। তো আপনি এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে অলওয়েজ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম চিত্র এঁকে ফেলতে হবে। মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনার নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। এখন আপনাকে প্রথম কথা কি বলছে? আপনাকে প্রথম কথা বলছে 20 কিলোমিটার গেছে ইন এ ডিরেকশন 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট। তাহলে হচ্ছে আপনি হচ্ছে নর্থের দিকে 60 ডিগ্রি কোণে 20 কিলোমিটার গেছেন। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কিরকম হবে? অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এইরকম। তাহলে আমি ফার্স্টে এই দিকে 20 কিলোমিটার গেলাম, এই যে এই দিকে আমি 20 কিলোমিটার গেলাম। আচ্ছা, তো আমি ধরেন এটাকে নাম দিই, এটা হচ্ছে এ, আর এটা ধরেন বললাম বি। তাহলে আমি এই পাশে লিখে রাখি যে আমার এবি ডিসটেন্সটা কত? এবি ডিসটেন্সটা হচ্ছে 20 কিলোমিটার। আচ্ছা, তারপর বলছে 30 কিলোমিটার স্ট্রেট ইস্ট। ইস্ট কোথায় আছে? এই যে ডান দিকে। তাহলে আমি 30 কিলোমিটার ডানে যাব, এই যে ডানে গেলাম। তাহলে এটা ধরলাম সি পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট, এবং আমি লিখে রাখলাম বিসি, এটা হচ্ছে 30 কিলোমিটার। তারপর বলছে দেন 10 কিলোমিটার স্ট্রেট নর্থ। আমি নর্থের দিকে বা উপরের দিকে সোজা হচ্ছে 10 কিলোমিটার যাব। তাহলে উপরের দিকে আমি সোজা আরো 10 কিলোমিটার গেলাম। আমি এটাকে বললাম ডি বিন্দু, ঠিক আছে। তাহলে আমি এটাও লিখলাম যে সিডি, এটা হচ্ছে আমার 10। তাহলে এখন আমার করতে হবে কি? এখন আমার কাজ যেটা সেটা হচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট এবং একদম এন্ড পয়েন্ট তাদেরকে কানেক্ট করলে, এই যে স্টার্ট এবং এন্ড তাদেরকে কানেক্ট করলে এই যে একটা অংশ এডি, এডি হচ্ছে কি? এডি হচ্ছে আমার সরণ। তো
তো এই সরণটা কত সেটাই হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন দেখি এটা কে কে বলতে পারেন, আমি অপশন দিচ্ছি। এই যে 60 ডিগ্রি বলছে, ইন আ ডিরেকশন 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট, এটা কি ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি নাকি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি? আপনাদের কি মনে হয়? একটু আমাকে কমেন্ট করে জানান তো, এটা কি ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি নাকি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি? আমাকে বলছে হচ্ছে সেতাব বলছে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে, উত্তর দিকের সাথে 60 ডিগ্রি। আমি মনে হয় অলরেডি বলে দিছিলাম ইস্টের সাথে এক্স এর সাথে ওয়াই এর সাথে দুইটাই সমান সমান ভাবে আসছে। তো আমাকে এখন দেখেন এখানে ফার্স্টে বলছে ইন এ ডিরেকশন 60 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট, মানে বাংলা করেন তো পূর্বের অফের আগে, এটা জিনিসটা বুঝেন কিনা? পেন অফ আ ম্যান, পেন অফ এ ম্যান এটা মানে কি মানুষটার কলম, তাই না? সো অফের পরে হচ্ছে যেটা বসে সেই জিনিসটার হচ্ছে ব্যাপারটা ঘটে, মানে আমি কিভাবে বলবো ব্যাপারটাকে এক্সপ্লেন করা, মানে অফ এ ম্যান বলতে পেন অফ এ ম্যান মানুষটার কলম। ঠিক একই রকম ভাবে আমাকে যখন বলতেছে 20 কিলোমিটার গেছে ইন এ ডিরেকশন অফ নর্থ, নর্থের দিকে গেছে অফ ইস্ট, মানে ইস্টের সাথে আসলে 60 ডিগ্রি কোণে সে নর্থে গেছে। দ্যাট মিনস ইস্ট কোন দিকে ছিল, এই দিক বরাবর, তাহলে এই দিকটার সাথে 60 ডিগ্রি কোণ করে তারপর সে নর্থের দিকে গেছে। মানে কখনো যদি কোনো একটা ওয়ার্ডের আগে অফ বসে, সেই অফের আগে হচ্ছে ওই ওয়ার্ডটার মানে প্রপার্টিটা সে বসায় ফেলে। সো এখানে অফটা কার, মানে কার আগে অফ আছে? ইস্টের আগে অফ আছে। ইস্টের আগে যেহেতু অফ আছে তাহলে এই 60 ডিগ্রি হচ্ছে ইস্টকে ইন্ডিকেট করতেছে, ইস্টের সাথে কোণ। তো তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে গেলে আমরা এই অ্যাঙ্গেলটাকে 60 ধরবো। তাহলে দেখেন আলটিমেটলি এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। প্রথমে এবি যে ডিসটেন্সটা, আমরা সরণটা এভাবে বের করতে পারি। এই যে এবি ডিসটেন্সটার মান কত? 20। এটা কত কোণে আছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। প্লাস প্লাস কি হবে? প্লাস দেখেন এই যে বিসি কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে বিসির মান কত ছিল? 30, অ্যাঙ্গেল কত? 0। প্লাস আমাদের সিডি আছে, সিডি কোথায়? একদম সোজা উপরের দিকে, এটার মান কত? 10, অ্যাঙ্গেল কত? 90। সো আমরা এই যে এইটা বসায় ফেললাম। যারা যারা ভাইয়ার ক্যালকুলেটর মেথডটা দেখছেন তারা এটা ইজিলি এক লাইনে বের করতে পারবেন। তো যারা যারা ক্যালকুলেটর মেথড দেখেন নাই তারা এটা সলভ করতে পারবেন না, মানে ভাইয়া যেভাবে দেখাইছি। ভাইয়া সময় একেবারেই কম, আরেকটা ক্লাস এখনই শুরু করতে হবে, আপনাদেরও ক্লাস আছে, তাই ভাইয়া ডিটেলসে দেখাচ্ছি না। এটা আপনাদেরকে ইচ্ছা করে এভাবে দিছি যেন যারা যারা ক্যালকুলেটরের সলভটা দেখেন নাই তারা ফিজিক্স ক্যালকুলেটর হ্যাক্স লিখে শিখবুঝিতে সার্চ দিবেন এবং তখন আপনি এই প্রবলেমের সলিউশনটা কিভাবে ক্যালকুলেটরে করতে হয় সেটা পেয়ে যাবেন। তো ভাইয়া একটু ক্যালকুলেটরে করি, আপনারা যারা করছেন তারা একটু আমাকে বের করে জানান যেটা কত আসে। তো আমি খুব দ্রুত করতেছি। কমপ্লেক্সে গেলাম ফার্স্টে, 20, 60 প্লাস হচ্ছে 30 প্লাস হচ্ছে আমাদের 10, অ্যাঙ্গেল হচ্ছে কত? 90। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেছি হচ্ছে কমপ্লেক্স মোডে, এটাকে আমাকে কমপ্লেক্সে নিতে হবে। ওকে, তাহলে আমাদের সরণের মান আসতেছে 48.439, অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল আসলে 34.33 ডিগ্রি। সো এইভাবে আসলে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। এইভাবে আমরা প্রবলেমটা সলভ করে ফেললাম। তো আমরা বুঝলাম যে সরণের মানটা হচ্ছে 48 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অক্ষের সাথে এইভাবে 34.33 ডিগ্রি কোণে। তাহলে আমরা এই ওয়েতে সলভ করে ফেললাম। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই, ভাইয়া আপনাদেরকে আর বিরক্ত না করি। তো একেবারে শেষ দিকে চলে আসছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তো একটা ক্লাস আপনি যখন করবেন ওই ক্লাসের মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, একটা ক্লাস যখন করবেন ওই ক্লাসে আপনি কখনো এটা এক্সপেক্ট করবেন 100% আমি বুঝবো। আপনার আগে থেকেই ধারণা থাকতে হবে 70-80% আমি ধরবো, 20% আমি কনসেন্ট্রেশন ব্রেক হবে। তো ওইটা আপনি যদি অফলাইন ক্লাস হইতো ওইটা রিকভার করার কোনো সুযোগ ছিল না, বাট যেহেতু অনলাইন আপনি রেকর্ড দেখে ওই 20% রিকভার করে নিতে পারবেন। দেন আপনাকে নোট করতে হবে, এটাকে রিলেটেড হোমওয়ার্ক গুলা করে ফেলতে হবে, বা এই রিলেটেড টপিক গুলো ম্যাথ গুলা, কোশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক এগুলো থেকে করে নিতে হবে। করে নেওয়ার পর আপনার প্রিপারেশনটা ভালো হবে, ঠিক আছে? আর আমরা আজকে যারা প্রবলেমগুলো করছি, প্রবলেমগুলো করার পর যারা ধরতে পারছি নদী নৌকার অঙ্কগুলো, মিনিমাম ডিস্টেন্সে গেলে কি হয়, মিনিমাম টাইমে গেলে কি হয়, তারপর হচ্ছে যে আমরা ম্যাথ সলভ করলাম,
এই ব্যাপারগুলো যারা ধরতে পারছেন তারা একটু ভাইয়াদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন, পোস্ট করবেন এবং জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে, কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা, কনফিডেন্স তৈরি হয়েছে কিনা, এবং আপনাদের যা যা চাহিদা আছে, লাইক এই টাইপের প্রবলেম করলে ভালো হইতো, ওই টাইপের প্রবলেম করলে ভালো হইতো, ওইটাও আমাদেরকে জানাবেন। এবং আমরা যখন ভেক্টর চ্যাপ্টারটা শেষ করব তখন দেখবেন আপনি যা যা চাইছেন ওগুলো আসলে আমাদের শেষের দিকের ক্লাসগুলোতে অলরেডি থাকবে। তাও যেগুলো হচ্ছে আপনারা বুঝেন নাই বা মনে হচ্ছে করাইলে ভালো হইতো, ওগুলো ভাইয়াকে আপনারা শেয়ার করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একেবারে শেষ চলে আসছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।